এভরিওয়ান। সো টেক অ্যান্ড টেলস বাই সজীব ঘোষ এর পডকাস্ট সিরিজ, অক্টোবরের পডকাস্ট সিরিজের প্রথম পর্বে আপনাদেরকে স্বাগতম। অবশ্যই আপনারা এনজয় করবেন। এই রাইডটা হবে টেকনোলজি, আমাদের জীবন এবং জগৎ, আমাদের জীবনবোধ সবকিছুর একটা সমন্বয়। এবং আপনাদের ফিডব্যাক আমি আশা করছি। প্রথম শুরু করছি, ভুলভাল একটু হবে, বাট ইট উইল গো ওয়েল অ্যান্ড ইউ উইল লার্ন সামথিং এভরি ডে, এভরি টাইম। সো আজকে একটু বিশেষ আমার এই পর্বটা, বিকজ আমি এমন একজনকে আজকে ইনভাইট করেছি। সে কাইন্ড অফ আমার এই জার্নিটার একজন ইন্সপিরেশনও বটে। মানে সে আমাকে ইন্সপায়ার করেছে, লেটস স্টার্ট নাও অ্যান্ড ইট উইল গো গ্রেট। এবং দেখা যাক কেমন হয়। সো নান আদার দেন শুভঙ্কর, ডক্টর শুভঙ্কর দাস। এবং ও হচ্ছে আমার ফ্রেন্ড, ইলেকট্রিক্যাল। আমরা দুজনই বুয়েটে ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং 11 ব্যাচ। এবং আমরা মানে যখন শুরু করেছি একটা জিনিস আমার মনে আছে। শুভঙ্কর, মনে আছে সেই ট্রিপল ই এর কথা, যখন এক বিশাল একটা অডিও ভিজুয়ালাইজার আমরা দেখলাম আমাদের ট্রিপল ই বুয়েট বিল্ডিং এ, মানে জল জল করছে। আমি কিন্তু তখনও জানতাম না যে এটা কে করেছে, কে হতে পারে। আমি জানি, তারপর যখন আমি শুনলাম যে আমার পাশের সিটেরই আমার বন্ধু এই বিশাল মেগা প্রজেক্টের অ্যাকচুয়ালি মাস্টার মাইন্ড, তখন আই ওয়াজ লাইক ওকে, দ্যাটস সামথিং। এবং তখন হচ্ছে এই যে আইটিবলির বিভিন্ন ইভেন্ট ছিল এবং তোর ইনভলভমেন্ট অনেক বেশি ছিল। সো ওইখানে যখন জায়ান্ট জায়ান্ট বিভিন্ন কোম্পানির লোকজন আসলো এবং দেখলো তাদের ভিতরে যে একটা মানে কি বলবো, যে একটা অ্যামিজমেন্ট, তার যে একটা অবাক হলো, মানে এই জিনিসটা যেমন আমাদেরকে খুব টাচ করেছে। এবং উই আর রিয়েলি প্রাউড যে একজন প্যাশনেট ইঞ্জিনিয়ার, একজন প্যাশনেট ইলেকট্রিক ইঞ্জিনিয়ার পুরো জিনিসটা এত সুন্দর করে বিল্ড আপ করলো। এবং ইট ওয়াজ লাইক, আমি কি বলবো, মানে উই আর অ্যামেজড। সো তোর এই কথাটা যদি একটু কিছু সময় বলিস আমাদের আমাদের পর্বটা শুরু করার আগে, সেখান থেকে তোর ছোট্ট জার্নি, এই প্যাশনটা, তারপর আস্তে আস্তে ব্লগ, ইউটিউবিং, এই ছোট্ট জিনিসগুলো যদি একটু বলিস তাহলে কেমন হয়। অনেক ধন্যবাদ বন্ধু, এত সুন্দর করে ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য। আর অনেক বেশি আসলে আমি জানা তার থেকে বেশি বলে ফেলছিস। নো, নো। সো আই এম রিয়েলি হাম্বলড। আর আমি হচ্ছে তাহলে শুরু করি আমার বুয়েটের জার্নি থেকেই। অ্যাজ ইউজুয়াল আমি আর সুদীপ একসাথেই হচ্ছে ক্লাস শুরু করি 2012 সালে। তো আমি সবসময় বলে আসছি যে একটা কথা বলে আসতাম যে আমি আসলে বুয়েটে যখন ভর্তি হই আমি আমি আমার টার্গেট ছিল একটাই, যে আমি ভালো ইঞ্জিনিয়ার হব। এর বেশি টার্গেট ছিল না। সো এটা হচ্ছে আমি একটা সবসময় গল্পের মতো করেই বলি এভাবে। মানে যেটা আমার সাথে হয়েছিল, আমি নজরুল ইসলাম হলের গণরুমে উঠেছিলাম। উঠার পরে আহ, কথা বলতে বলতে আশিস পাল রনি নামে একজনের সাথে আমার মোটামুটি মেন্টালিটি অনেক ম্যাচ করে। ও হচ্ছে টুকটাক কম্পিউটার সায়েন্সের জিনিসপাতি নিয়ে কাজ করতো। কথা বলতে বলতে এক পর্যায়ে আমি ওকে বললাম, আচ্ছা তোমাদের রুমে কি জায়গা খালি আছে? আমি তো গণরুমে হচ্ছে আর বেশি দিন থাকতে ভালো লাগছে না, এখানে আসলে পড়াশোনা হয় না আর কি, বা আমি কিছু করতে পারি না চাইলে কম্পিউটারে বসে। তো সে বললো আমাদের রুম একটা খালি আছে, তো এখানে উঠে পড়ে, এখানে কেউ নাই। তো ওখানে উঠে পড়লাম। তো পাশের সিটি হচ্ছে 10 ব্যাচের কৌশিক সরকার, উনি হচ্ছে যে কি পড়াশোনা করছিল প্রথম দিনই। প্রথম দিন হলে উঠে খুব ভয় পাচ্ছিলাম, কারণ র্যাগের একটা ভয় আছে। তারপর হচ্ছে রুমে বড় ভাই আছে। তো আমি একটু খুবই ভয় হয়েছিলাম। তো হচ্ছে আমি কম্পিউটারে কাজ করছিলাম এই সময় কৌশিক দা আমাকে জিজ্ঞেস করলো, তোমার বুয়েটে পড়ার লক্ষ্য কি? তখন আমি আসলে জাস্ট কোনো চিন্তা না করে বলে দিছি আমার আসলে ভালো ইঞ্জিনিয়ার হয় হচ্ছে যে কি বুয়েটে পড়ার একমাত্র লক্ষ্য। উনি মানে আমার কথাটা শুনে একটু অবাক হয়েছে, আমি বুঝতে পারছি যে কারণ সবার লক্ষ্য থাকে যে টিচার হওয়া। এটা একটা ক্রেজ যে ভালো রেজাল্ট করা, টিচার হওয়া, বিদেশে আসা, এগুলো হচ্ছে সবার মেইন লক্ষ্য থাকে। আমি একটু আনকনভেনশনাল আনসার দেওয়াতে উনি খুবই থমকে গেছে। তো এটাই হচ্ছে যে কি আমার আসলে বুয়েটে পড়ার লক্ষ্য ছিল, এবং আমি সেই লক্ষ্য নিয়েই সবসময় কাজ করছি। আমি আসলে অন্য কোনো কিছু অত প্রায়োরিটি দিইনি। আমার কাছে মনে হয়েছে যে কি ওকে, ইফ আই মেক সামথিং মিনিংফুল, তাহলে মনে হয় আমি বুয়েটে পড়া শেষের দিকে যদি আমি কিছু মিনিংফুল কিছু বানাতে পারি বা বানানোর ক্যাপাবিলিটি অর্জন করতে পারি, তাহলে আমার কাছে মনে হবে না আমার বুয়েটে পড়ার লক্ষ্যটা সাকসেসফুল হয়েছে। সো সেই দিকে ফোকাস করে আমি সবসময় পড়াশোনা করছি, সবসময় কাজ করছি প্রচুর। সো আমি শুরু থেকে প্রায় 2013 সালের একেবারেই শুরু থেকে, অথবা 12 সালের ডিসেম্বর থেকে হচ্ছে আমি মাইক্রো কন্ট্রোলার শেখা শুরু করি। আজিমপুরে একটা হচ্ছে যে কি আমাদের বুয়েটে সিনিয়র ভাইরা কোচিং সেন্টার দিয়েছিল মাইক্রো কন্ট্রোলার নিয়ে। সেখান থেকে আমার যাত্রা শুরু।
তারপর সেখান থেকে আমি হচ্ছে যে কি নিজে নিজে হচ্ছে ব্লগ, তখন হচ্ছে এত ভিডিও ছিল না, তখন হচ্ছে সবকিছু ব্লগ দেখে দেখে শিখতে হতো, সবকিছু ডেটা সেট দেখে দেখে শিখতে হতো। তো তখন আমি প্রচুর ব্লগ পড়তাম, মাইক্রো কন্ট্রোলার, ফার্মওয়্যার ডেভেলপমেন্ট রিলেটেড প্রচুর ব্লগ পড়তাম, ইলেকট্রনিক্স, প্রোটোটাইপিং, এগুলো নিয়ে ব্লগ পড়ে পড়ে প্রত্যেকটা জিনিস শিখতাম, ছোট ছোট প্রজেক্ট করতাম, হার্ডওয়্যারের প্রজেক্ট করতাম। তারপর যা খালি যে হার্ডওয়্যারের প্রজেক্ট করতাম এরকম না, আমি তখন ফ্রিল্যান্সিং করার চেষ্টাও করতাম। আমি হচ্ছে প্রচুর গ্রাফিক্স ডিজাইন শিখতাম, তারপর অ্যানিমেশন, মুভি বানানো শিখতাম। সো অ্যাডোবি সুইটের যত সফটওয়্যার আছে সবগুলো আমি খুব ভালো পারতাম, ফটোশপ, ইলাস্ট্রেটর, আফটার ইফেক্ট, ইনডিজাইন, ইচ অ্যান্ড এভরি সফটওয়্যার। সো আমি এগুলোই করতাম ম্যাক্সিমাম টাইম আসলে, আর হার্ডওয়্যারের কাজ করতাম, এটা ভালো লাগতো। তো এভাবে করতে করতে আমার মোটামুটি বুয়েট লাইফ, আমি খুব ইন্ট্রোভার্ট ছিলাম সেটা তো জানিস, আমাকে কেউ চিনতো না। বাট তো আমি, তোর মনে আছে কিনা যে ইগলে যে সার্কিট ডিজাইনের যে ওয়ার্কশপটা ছিল, আমি কিন্তু তোর এই ওয়ার্কশপটা করেছিলাম। ইউ রিমেম্বার আচ্ছা দ্যাট? সো আচ্ছা যারা আসলে জানেন না যে হি ইজ প্যাশনেট ইঞ্জিনিয়ার ডেফিনেটলি, এবং ফুল টাইম রিসার্চার। আমি এটাও শুনবো যে জার্নি সেই বুয়েট থেকে, তারপর হচ্ছে এখানে পিএইচডি করা ক্লার্কসন ইউনিভার্সিটি থেকে, দেন গো টু ইপিআরআই, এই যে পুরো জার্নিটা, কিভাবে ওই বুয়েটের ওই জীবনগুলো, তারপর উঠে আসা, সেটা কিভাবে আস্তে 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 তোকে এই যে আহ, এটা মানে এই যে ব্লগিং এর কথা বলি, এই ব্লগিং থেকে এখন এই যে ভিডিও বানানো, মানে কেমন ছিল জার্নিটা, তারপর পিএইচডিতে কতটুকু হেল্প করলো এই জিনিসগুলো, তারপর আমরা আস্তে আস্তে আমাদের আজকের টপিকে চলে যাব। তারপর আরো আমরা জানতে পারবো যে এই পুরো এই যে এখন যে রিসার্চার পজিশনে আছে সেই পিআরআই, বেশ বড় একটা ইনস্টিটিউটে, কতটুকু হেল্প করেছে ওইখান থেকে এতটুকু আসতে। আচ্ছা, অনেক ধন্যবাদ। তাহলে আমি আমার হচ্ছে বুয়েটের এই জার্নিটা একটু শর্টেন করি। তো এভাবে করতে করতে, আমি খুব ইন্ট্রোভার্ট ছিলাম দেখে, মানে আমার আসলে ফ্রেন্ড সার্কেলও খুবই ছোট ছিল। আর আর হচ্ছে রেজাল্ট খুব খারাপ ছিল, এটা নিয়ে তো হতাশা সবসময়ই ছিল। এবং হচ্ছে যে কি, বাট আমার মনে একটা সবসময় ডিটারমিনেশন ছিল যে আমি আসলে ভালো ইঞ্জিনিয়ার হতে পারবো, কারণ আমি মোটামুটি দেখেছি যে আমাদের মেবি সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারে আমি একটা প্রজেক্ট করছিলাম, মনে আছে কিনা যেন, পাওয়ার ফ্যাক্টরি ইমপ্রুভমেন্ট প্ল্যান্ট, যেটা হচ্ছে হার্ডওয়্যারের প্রজেক্ট ছিল। সো আমি মনে হয়েছে আমাদের টিমের মধ্যে আমি ওইটা ডেডিকেটলি কাজ করছিলাম, এবং আমি ওই প্রজেক্টে প্রায় 8-9টা টিমকে হেল্প করছিলাম ওইটা ইমপ্লিমেন্ট করতে আর কি, হার্ডওয়্যারে। সো তখন মোটামুটি সবাই আমাকে আস্তে আস্তে একটু চিনতে শুরু করে। মানে এর আগ পর্যন্ত হয়তো হয়তো পাশের সিটে জায়গা দিত না, এরপর থেকে হয়তো পাশের সিটে বসতে দেয়া শুরু করে। সো ওইটা ছিল আমার ট্রানজিশন, যে সব মানুষেরই, আমি বলি না যে সব মানুষেরই একটা অ্যাডভান্টেজ থাকা লাগে, বা সব মানুষকে কিছু না কিছু অন্য মানুষের লাইফে ভ্যালুয়েট করতে হয়, না হলে আসলে আমি যেটা বিলিভ করি, মানুষ আম, খুব একটা তোমাকে কখনোই প্রায়োরিটি দিবে না, এটাই নর্মাল, আমি এটাই নর্মালি ধরে নিয়েছি, এটা নিয়ে আমি কখনো মন খারাপ করতাম না। আই হ্যাভ টু অ্যাড সাম ভ্যালু টু পিপলস লাইফ, দ্যাট ইজ নর্মাল। সো কারণ এটা এটা তারপর থেকেই হচ্ছে এরপর আইট্রিপলি করি। তারপর হচ্ছে লাস্টের দিকে তো তুই অনেক বললি, এটা নিয়ে আর না বলি যে অডিও স্পেকট্রাম প্রজেক্ট, এটা খুবই হিট ছিল, এটা হচ্ছে প্রথম আলোতেও আসে। এবং প্রায় আমি তখন হচ্ছে একটা কাউন্ট আসছিল যে প্রায় 10,000 মানুষ এটা জাস্ট দেখার জন্যই আসছিল ওই মোমেন্টটাতে। তারপর হচ্ছে আমাদের ভিসি স্যারও এটা নিয়ে অনেক প্রেস করছিল ওই সময়কার, আমাকে জিয়াউর রহমান স্যার, স্যার বলেছিল যে উনি দেখাও করতে চান। সো এটা নিয়ে আসলে অনেক কিছুই হয়েছে। সো এটা এটা হওয়ার পরে আমার মধ্যে একটা কনফিডেন্স বুস্ট করে। ওকে ফাইন, আমার কাছে মনে হয়েছে না বুয়েটে পড়ার যে আমার লক্ষ্যটা ছিল সেটাতে আমি সফল হয়েছি। এরপর দেখা যাক যে বাকি জীবনে কতটুকু আগাতে পারবো। এটুকুই ছিল যে কি জার্নি, আমি সংক্ষেপে বললাম আর কি। আম, সংক্ষেপে হয়তো বললি, বাট স্ট্রাগল তো ছিল, তাই না? অবশ্যই স্ট্রাগল। অবশ্যই স্ট্রাগল ছিল, স্ট্রাগল তো তোর সবসময়ই থাকে মানুষের লাইফে। তোর ভিডিও যখন দেখছি বা তোর সাথে এমনিতেও যখন কথা হলো, যে এই যে মনে রাখার ব্যাপারগুলো, আম, তুই যখন আচ্ছা বুয়েট লাইফ শেষ হলো, জব করলি বা এখানে যখন পিএইচডি শুরু করলি, এটা কতটুকু তোকে মানে কতটুকু স্ট্রাগলিং ছিল এই যে মনে রাখা, তারপর আচ্ছা হচ্ছে নোট নেওয়া, এগুলো থেকে প্রোডাক্টিভিটি বাড়ানো, মানে ব্যাপারটা কেমন ছিল আসলে? আচ্ছা, আমি এটাকে এইভাবে এক্সপ্লেন করি। তো আমি হচ্ছে ছোটবেলায় বলা যায় যে আমার বোনের কাছেই মানুষ হয়েছি ম্যাক্সিমাম টাইম। আমার বোন সিলেট ছিল। তো আমার দাদা বাবুর হাতে আমার বেসিক যে একেবারে পড়াশোনাগুলো, ওগুলো শুরু উনার থেকে আমার ইন্সপাইরেশনটা। তো সমস্যা যেটা হয়তো আমি হচ্ছে মনে রাখতে পারতাম না। সো একটা এক্সাম্পল ছিল যে আমি বাজার করতাম একেবারে ক্লাস 2 থেকে আর কি।
তো তখন আমার বোন হচ্ছে মানে অনেক সময় অনেক কিছু মনে থাকতো না আর কি, তখন সে একটা হাসি ঠাট্টা করে বলতো যে এই ছোট বাজারের লিস্টে মনে রাখতে পারিস না, তাহলে ভালো ছাত্র কিভাবে হবি আর কি। তো এই কথাটা আমার একবারে মাথায় ভালো মতো হিট করছে, আসলেই তো তাই। তো আমি তখন মনে রাখার জন্য বারবার চেষ্টা করতাম, যে রিপিট করতাম আর কি, ছোটবেলা থেকেই পড়াশোনা অনেক বেশি রিভাইজ দিতাম। দেখা যেত যে কি আমার বন্ধু বান্ধব আমার থেকেও কম পড়তো, বাট আমি হচ্ছে বারবার রিভাইজ দিতাম, যেটাকে স্পেস রিপিটেশন বলে, মনে রাখার জন্য। তো এটা তো আসলে করা যায় ছোটবেলায়, কিন্তু আমরা যখন ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করি, যে পড়াশোনার ল্যান্ডস্কেপে এত বড়, এত প্রবলেম দেখতে হয়, বুয়েটে এক্সামেই তো আমাকে হচ্ছে হাজার হাজার প্রবলেম দেখে যেতে দেখে যাওয়া না, মুখস্থ করতে হয়, না হলে কিন্তু পারা যায় না। আমি কখনোই মিলাতে পারতাম না এক্সামের মধ্যে প্রবলেমগুলা। যাই হোক, তো আমার মধ্যে এই সমস্যাটা একেবারেই মানে গেঁথে গিয়েছিল, যে মনে রাখার ব্যাপারটা আমার মধ্যে খুবই উইক। এরপর আরেকটা কথা বলি, যে আমার হচ্ছে কলেজে থাকতে বায়োলজি টিচার, এক টিচার বলেছিল যে লাইফে এরকম মানুষই সবচেয়ে বেশি ভালো করে, যারা ভালো বেশি মনে রাখতে পারে আর যারা ভালো বুঝে, এই দুইটা কম্বিনেশন থাকলে তারা খুব ভালো করে। তো এই কথাগুলো আমার মধ্যে একটা নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করে আর কি। তো আমি জানি যে আমি মনে রাখতে পারি না, যে কারণে আমার অনেকগুলো সমস্যা হয়। সমস্যাটা যেটা হচ্ছে যে কি, একই প্রবলেম বারবার সলভ করি, দেখা গেছে আমি কোনো একটা সি কোড লিখছি কোনো একটা পারপাসে, 1 বছর পর আমি একই কোডটা লিখতেছি। আবার সেম, আমি প্রথমে হয়তো 1 সপ্তাহ ইনভেস্ট করে একটা কোড ডেভেলপ করছি, 1 বছর পরে হয়তো পাশাপাশি সিমিলার একটা কোড আবার সেম ভাবে ডেভেলপ করতেছি। ম্যাথল্যাবে একটা প্লট জেনারেট করার জন্য একটা কোড লিখলাম, 5-6 মাস পরে সেম কোডটা আবার লিখতেছি। তো এভাবে করতে করতে আমি চিন্তা করে দেখলাম প্রচুর রিপিটেশন আসতেছে লাইফে আসলে। এরপর আমার মধ্যে যে জিনিসটা সবচেয়ে বেশি ধাক্কা দেয়, সেটা হচ্ছে আমি হচ্ছে প্রচুর সার্কিট ডিজাইন করতাম। সার্কিট ডিজাইন করতে সমস্যা হচ্ছে, প্রথমে স্কিমেটিক ডিজাইন করতে হতো। তো স্কিমেটিক ডিজাইন করতে প্রায় 2-3 দিন লেগে যেত। এভাবে করতে করতে আমি প্রায় 5 বছর ধরে সার্কিট ডিজাইন করছি, কিন্তু আমার ওই স্কিমেটিক ডিজাইনের ফেসটি এফিশিয়েন্ট হচ্ছিল না। তো আমি এটা নিয়ে একটা অনেক বড় লেখা লিখেছিলাম। তো একবার আমার কাছে 21 সালের দিকে আমি একটা জায়গায় চাকরি করতাম, তখন মনে হয়েছে না ওকে ফাইন, এভাবে আর কতদিন, আমি চিন্তা করি এটাকে কিভাবে মডিউলার করা যায়। তো তখন আমি প্রায় 50টার মতো সাব সার্কিট ডিজাইন মানে মাথায় চিন্তা করছি, করে সাব সার্কিটগুলো আমি হচ্ছে ডিজাইন করছি প্রায় 15 দিন ধরে। আমাকে আরও দুইজন জুনিয়র হেল্প করছিল এই কাজে, শাকিল আর হচ্ছে সাকিব। শাকিল হচ্ছে 15, সাকিব হচ্ছে 16, বুয়েট ট্রিপলি। তো করার পরে এরপর আমার হচ্ছে একটা নতুন প্রজেক্ট আসে ক্লায়েন্টের মাধ্যমে। তখন আমি স্কিমেটিক ডিজাইন শুরু করি, দেখা গেছে যে কাজটা আমি 3 দিনে করতাম সেই কাজটা আমি 1 ঘন্টায় করতে পারছি। তো ওই এক্সপিরিয়েন্সটা আমাকে একেবারে খুব জোরে একটা ধাক্কা দেয়। ধাক্কাটা কেন দেয়, আমি চিন্তা করলাম আই এম দ্য সেম পারসন, সেম স্কিল সেট, তাহলে ডিফারেন্সটা কোথায় হলো? ডিফারেন্সটা হলো যে কি আমার সিস্টেমেটিক ডিজাইনে, আমি কিভাবে আমার প্রসেসটাকে চিন্তা করছি, আমি প্যাটার্ন ধরতে পারছি। প্যাটার্ন ধরতে পেরে আমি ওই প্যাটার্ন অনুযায়ী অনেকগুলা ব্লক বানাইছি, রিউজেবল ব্লক। যে রিউজেবল ব্লকগুলো বানানোর কারণে আমি যখন নতুন একটা জিনিস করতেছি, ব্লকগুলোকে লেগোর মতো আমি কানেক্ট করে নতুন একটা জিনিস বানিয়ে ফেলতে পারতেছি। তো ওই সার্কিটের সুফলটা আমি খুব বেশি দিন ভোগ করতে পারিনি, কারণ এরপর আমি পিএইচডি শুরু করি। বাট আমার মাথায় ওই এক্সপিরিয়েন্সটা একটা কাইন্ড অফ লার্নিং পয়েন্ট হিসেবে থেকে যায়। যখনই পিএইচডি শুরু করি, আমি আসি 2021 সালে, 21 সালের জুন মাসের 14 তারিখে আসি। পিএইচডি শুরু করি, তখনও ক্লাস শুরু হয়নি, ফল থেকে ক্লাস শুরু হয়। তো ক্লাস শুরু করার পরে আমি হচ্ছে আমার প্রথমে আমার প্রফেসর পাওয়ার সিস্টেমের সাইবার সিকিউরিটি নিয়ে আমাকে কাজ দেয়। তো প্রথমে তা জানিস তাহলে লিনাক্স নিয়ে অনেক কাজ করা লাগে, আর লিনাক্স নিয়ে কাজ করতে হলে প্রচুর কমান্ড মুখস্থ রাখতে হয়। তো আমি দেখলাম যে আমি কমান্ডগুলো, কোনো একটা পার্টিকুলার কমান্ড নিয়ে কাজ করছি, ফর এক্সাম্পল সিম্পল, আমি হচ্ছে একটা লিনাক্সের কমান্ড লাইনে কোনো একটা ফাইল ওপেন করে এডিট করব। এটা কিন্তু সিম্পল কমান্ড, ন্যানো দিয়ে এডিট খুলতে, কিন্তু এই কমান্ডটাও আমার মনে পড়ছিল না। এরকম দেখা গেছে এই জিনিসগুলো আমি করছি কিন্তু মনে পড়ছিল না। ওই সময় চ্যাট জিপিটিও ছিল না যে আমি শর্টকাটে অনেক কিছু ফিগার আউট করব। তো আমার কাছে মনে হয়েছে না, এভাবে হচ্ছে না, আমি তো এভাবে আসলে আগাতে পারবো না। তখনই আমি হচ্ছে যে কি নোশন নামে একটা সফটওয়্যারের খোঁজ পাই। খোঁজ পাওয়ার পরে আমার কাছে মনে হলো কি ফাইন, লেটস ট্রাই উইথ দ্যাট। তারপর আমি যেটা করি, আমি 2 দিন ধরে লিনাক্সের টিউটোরিয়াল দেখে একেবারে যতগুলো বেসিক কমান্ড আছে, উদেমির একটা টিউটোরিয়াল দেখেছিলাম, সবগুলো হচ্ছে একবারে চিটশিট বানায়। ওই চিটশিটে এখন আমার গিটহাবে আছে, যে লিনাক্স কমান্ড চিটশিট বানানোর পরে হচ্ছে যে কি ওই চিটশিটটা আমি সবসময় যখন লিনাক্স নিয়ে কাজ করতাম, চিটশিটটা আমি সামনে রাখতাম, জাস্ট ওই নোশন ওপেন করে রেখে দিতাম। তো ওটা করার পর দেখলাম যে আমি আসলে খুব তাড়াতাড়ি কমান্ডগুলো দিতে পারছি, আমাকে গুগল সার্চ দিয়ে প্রায় 20 মিনিট ওয়েস্ট করা লাগতেছে না, কারণ গুগল সার্চ দিলে এত এত রেজাল্ট আসে, আসলে কোনটা কাজ করবে এটা ফিগার আউট করা ডিফিকাল্ট।
হুম, আর আমরা যখন কোনো একটা প্রবলেম সলভ করি, আমরা জানি আমরা প্রবলেমটার মধ্যে বসবাস করছি এবং আমি জানি এই প্রবলেম, মানে এই লাইনটা বা এই লেখাটা অথবা এই সলিউশনটা আমাকে কিভাবে হেল্প করতে পারে, তখন আমি সহজে অ্যাডজাস্ট করতে পারি। এটাই হচ্ছে যে কি মানে নিজের জ্ঞান আর হচ্ছে ওই ইন্টারনেট থেকে জ্ঞানের মধ্যে পার্থক্য আর কি। যে আমরা একটা ইয়ে পড়েছিলাম না, যে ছোটবেলায় একটা পড়ছিলাম যে গ্রন্থগত বিদ্যা, ওরকম আর কি এক্সাম্পলটা দাঁড়ায়। সো জিনিসটা হচ্ছে যে কি, এরপরে হচ্ছে আমার কাছে আমি জিনিসটা নিয়ে মোটিভেটেড হয়েছে, ওকে ফাইন, আমি যদি তাহলে এভাবে ডকুমেন্টেশন করতে থাকি, প্রথমত আমার অনেকগুলো প্রবলেম সলভ হচ্ছে। প্রথমত হচ্ছে যে কি আমি জিনিসগুলো খুব সহজে মনে রাখতে পারতেছি এবং আমি খুব তাড়াতাড়ি রিট্রিভ করতে পারতেছি, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। হুম, সেকেন্ড হচ্ছে এটা আমাকে প্রোডাক্টিভিটি অনেক বাড়িয়ে দিচ্ছে, যে জিনিসটা আমার আধা ঘন্টা লাগতো সেটা আমি 5 সেকেন্ডে করতে পারতেছি। সো এটা হচ্ছে যে কি সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর থার্ড যে জিনিসটা হচ্ছে যে আমি জিনিসটা মনে রাখতে পারতেছি। আর ফোর্থ যে জিনিসটা, আমি জিনিসটা শেয়ার করতে পারতেছি। ওই জিনিসটা ল্যাবে আরো অনেকের লিনাক্স লাগতো, আমি অনেক সবার সাথেই শেয়ার করছি, ওকে ফাইন, তোমাদের লিনাক্সের কমান্ড লাগলে আমার কাছে চিট শিট আছে, এটা হচ্ছে তোমরা ইউজ করো। সো এটা এখন, এটা হচ্ছে যে কি একটা মানে এখান থেকে আমি নোট টেকিং এর অভ্যাসটা করি, right, এটি হচ্ছে গুরুত্বপূর্ণ। আমি তখন যাই শিখতাম প্রত্যেকটা জিনিস নোট করতাম একেবারে। আমি তখন মানে ফল থেকে ক্লাস শুরু হয়, প্রফেসর আমাকে অনেকগুলো কাজ দেয়, আমি সব কিছু নোট করতাম এবং আমি মিটিংয়ে নোটগুলো প্রেজেন্টও করতাম যে আমি হচ্ছে এই জিনিসটা এভাবে ডকুমেন্ট করছি। আমার প্রফেসর আমার ওই নোশনের নোট দেখে খুবই ইমপ্রেস ছিল, যে সবাইকেই বলতো যে এই জিনিসটা ফলো করতে। তারপর আমার হুম, হচ্ছে একটা নতুন প্রজেক্ট আসে, আমি একটা ডকুমেন্টেশন বানাই নোশনে। ওই জিনিসটা দেখে প্রফেসর মোটামুটি খুবই হ্যাপি ছিল যে এই ডকুমেন্টেশন খুবই ভালো হয়েছে। এবং সেটা পরে আমার টিমে অনেকেই ওই ডকুমেন্টেশনটা ইউজ করে, আরটিডিএস, ওপাল আরটি রিলেটেড ডকুমেন্টেশন। তো এই জিনিসটা করার পরে আমার মধ্যে একটা মোটিভেশন আসে, ওকে ফাইন, ডকুমেন্টেশন করলে তো আমার নিজেরও উপকার হচ্ছে, প্লাস আমার টিমেরও একটা এফিসিয়েন্সি বাড়তেছে, এটা গুরুত্বপূর্ণ। right, right, যে yeah, আহ, কেন বলি যে এই এই এক্সাম্পলটা আমি আগে কখনো বলিনি, যে আমি হচ্ছে আমার হচ্ছে আমি কাজ করতাম ইয়ে নিয়ে, তখন ওপাল আরটি আরটিডিএস নিয়ে। এবং এই এই সফটওয়্যারগুলো হচ্ছে যে কাইন্ড অফ একেবারে নিশ ডোমেইন। হুম, আমরা হুম, যখন কোনো একটা নিশে ঢুকে যাই, ওটা নিয়ে ডকুমেন্টেশন কিন্তু অনলাইনে পাওয়া যায় না। কিন্তু খুবই তুমি কম। কম্পিউটার সায়েন্সের জিনিসপাতি নিয়ে সার্চ দাও, হাজার হাজার জিনিসপাতি পাবে। কিন্তু মানুষ তো খালি কম্পিউটার সায়েন্স নিয়ে কাজ করে না, মানুষ সব ফিল্ডে ইঞ্জিনিয়ারিং নিয়ে কাজ করে। ওইগুলো নিয়ে না ডকুমেন্টেশন খুবই রেয়ার, খুবই হুম, রেয়ার। হুম, এবং তখন হচ্ছে আরটিডিএস এবং ওপাল আরটির এই ডকুমেন্টেশনটা আমার টিমের বাকি যে নতুন নতুন পিএইচডি স্টুডেন্ট আসে সবাইকে হচ্ছে যে কি আমি দিয়েছিলাম। এবং এর দেওয়ার ফলে যেটা হয়েছে, সবাই হচ্ছে যে কি তাড়াতাড়ি র্যাম্প আপ করতে পারছে, আমার টিমের বাকি সবাই। খেয়াল করে দেখো যে সরি আমি দেখ বলি হুম, 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 খেয়াল করে দেখ তাহলে তুই যে ব্যাপারটা, যে ডকুমেন্টেশন করতে টাইম ইনভেস্ট করছি আমি, এবং হুম, সেটা আমি কাজের ফাঁকে ফাঁকে করছি। করার হুম, পরে আমার এই জিনিসটা পরে হচ্ছে প্রায় মোটামুটি সব পিএইচডি স্টুডেন্টরা ইউজ করে, যারা হচ্ছে আরটিডিএস এবং ওপাল আরটি ইয়ে করে। তাহলে এটাতে আমার পুরো টিমের একটা প্রোডাক্টিভিটি অনেক বেড়ে গেছে, তাদেরকে জিনিসটা স্ক্র্যাচ থেকে শিখতে হয়নি। অনেকগুলো জিনিস আমি কিভাবে সলভ করতে হবে, ফর এক্সাম্পল কিভাবে হচ্ছে যে কি আমি আরটিডিএস যে সফটওয়্যারটা হচ্ছে রিয়েল টাইম সিমুলেটর, ওখান থেকে সিএসবি তে ডেটা রেকর্ড করতে ফুল পাইপলাইনটা আমি স্ক্রিনশট সহ রেখে দিছি। তো তাদেরকে জিনিসটা হচ্ছে ওভাবে ম্যানুয়ালি ফিগার আউট করতে হয়নি বা 2 দিন টাইম ইনভেস্ট করতে হয়নি, 30 মিনিট দেখে প্র্যাকটিস করছে, হয়ে গেছে। সো এই জিনিসটা হচ্ছে যে কি আমাকে আমার জন্য লার্নিং পয়েন্ট ছিল। হুম, এরপর আরেকটা সমস্যা আমি বলি, যে যে সমস্যাটা হয়তো অনেক মানুষেরই হয়, আমি জানি না যে আমারই হয় কিনা, যে আ, দিন যত যাচ্ছে একটা জিনিস খেয়াল করে দেখবি যে আমাদের অনেক বেশি ডিসিশন নিতে হয়। true. একবারে First, সকাল থেকে first, শুরু করে একবার রাত পর্যন্ত প্রচুর ডিসিশন নিতে হয়, কি পরবো কি খাবো, তারপর হচ্ছে দিকে কোথায় ক্রেডিট কার্ডের বিল দিতে হবে, তারপর হচ্ছে কোথায় কি করতে হবে, গাড়ির অ্যাপয়েন্টমেন্ট থাকবে, হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট থাকে, বাজার করতে হবে, তারপর হচ্ছে ড্রেস কিনতে গেলে 100টা অপশন আসে, কাজ করতে গেলে 100টা রকমের ইনফরমেশন আসে, কোনটা ইউজ করব, এতে করে একটা ডিসিশন ফ্যাটিক চলে আসে, যে আমরা হুম, তাড়াতাড়ি টায়ার্ড হয়ে যাই। এটা একটা সমস্যা। টায়ার্ড হওয়ার কারণে রাতের বেলায়ও সেম জিনিসগুলো রিভলভ হতে থাকে, যে কোনো একটা প্রবলেম, যে আমি নেক্সট কি করব, আচ্ছা ওকে ফাইন, আমার রিসার্চের এই প্রবলেমটা কিভাবে সলভ করব, আচ্ছা আমার তো একটা ভিডিও বানানোর আইডিয়া আসছে, আচ্ছা আমার তো একটা ব্লগ লেখার আইডিয়া আসছে। তো রাতে যখন ঘুমাতে যাই এই আইডিয়াগুলো রিভলভ হতে থাকে। হুম, সো দেখা গেল কোনো একটা আইডিয়াতে আমি ফোকাসড হয়ে গেলাম, আমি চাচ্ছি ঘুমাতে, আমি একবার খুব মন প্রাণে চেষ্টা চেষ্টা করছি আমি ঘুমাতে, কিন্তু ব্রেনের মধ্যে এগুলো খেলতেছে, খেলতে খেলতে কোনো একটা আইডিয়ার মধ্যে ডিপে ঢুকে গেছি, ঢুকতে ঢুকতে রেবিড হলে ঢুকতে ঢুকতে আর ঘুম আসে না। দেখা গেছে আমি 10টার সময় ঘুমাতে গিয়েছি, আমার ঘুম আসছে 2টা 3টার সময়।
কিন্তু সকালে কিন্তু আমাকে আবার 8টার সময় উঠা লাগবে, কারণ আমার মিটিং থাকতো 9টার সময় প্রিপারেশন। সো আমার ঘুমের লেন্থটা অনেক কমে যাচ্ছে, আমার কোয়ালিটি অফ লাইফ খুব খারাপ ছিল ওই সময়টাতে যখন পিএইচডি শুরু করি। তো ওই সময় আমি অনেকগুলা হচ্ছে ব্লগ ঘাঁটতে থাকি যে এটা নিয়ে সলিউশন কি। অনেকগুলা ফোরামে আমি একটা টার্ম পাই, পার্সোনাল নলেজ ম্যানেজমেন্ট। তো আমি এখানে একটু অ্যাড করব, সেটা হুম। হচ্ছে যারা জানেন অলরেডি, তারপরও আবারও আমাদের এই এপিসোডটার নামই কিন্তু হচ্ছে নলেজ ম্যানেজমেন্ট ফর ইন্ডিভিজুয়ালস অ্যান্ড টিমস। সো এই যে শুভঙ্কর আরো আমরা ডিপে যাব ওর সাথে, যে নলেজ ম্যানেজমেন্টটা কেন আমাদের প্রত্যেকের জন্য এভরিডে লাইফে দরকার, কেন এটা টিমের জন্য দরকার, কিভাবে এটা আমাদের প্রোডাক্টিভিটিটাকে বুস্ট আপ করে, তারপর কেন মানে শুধু কি কি টুল আসলে ইউজ করা উচিত, আমরা জানবো একটা নির্দিষ্ট টুলের কথা। আহ, আরো কিছু টুল আছে, বাট ওয়াই দ্যাট টুল, তাই না? তারপর হচ্ছে জানবো যে ওকে, এই যে আমরা রাইট টুলটা চুজ করলাম, কেন করলাম। দেন হচ্ছে এই যে আমি এত কিছু নোট নেব, এটার বিষয়ে কানেকশন তৈরি করব, হাউ দে উইল হেল্প আ পারসন টু গ্রো, a টিম অ্যাজ এ গ্রো, অ্যান্ড দেন এখান থেকে কি আমরা আরো কিছু করতে পারি, সেগুলো নিয়ে আমরা এখন থেকে কথা বলা শুরু করবো। লেটস গো। ওকে। সো এই টার্মটা যখন আমি জানতে পারি তখন হয়তো 2022 সালের মার্চ অথবা এপ্রিল হবে, এরকম একটা টাইম ফ্রেম হবে। এর মধ্যে কিন্তু আমি নোশনে প্রচুর নোট করতাম। মানে আমি হচ্ছে অলরেডি নোট করতেছি, এবং নোশন আমি অনেক টাইম ইনভেস্ট করতাম, প্রায় 2000 নোট হয়ে গিয়েছিল। তখন আমি এটা নিয়ে প্রচুর পড়াশোনা শুরু করি, ব্লগ পড়তে থাকি, ভিডিও দেখতে থাকি, মানুষের পডকাস্ট দেখতে থাকি। খুব ভালো ভালো মানুষের আমি পডকাস্ট দেখেছি ওই সময়টা নিয়ে। তারপর প্রচুর বই পড়তে থাকি। আমি ওই সময় মনে হয় কম হলেও 10টা বই পড়ছি এই টপিকের উপর। সো এই বইগুলা আমার একটা চিন্তার একটা ল্যান্ডস্কেপ চেঞ্জ করে দেয়। এবং সবচেয়ে যে কোডটা আমার ল্যান্ডস্কেপ চেঞ্জ করে সেটা হচ্ছে, ইউর মাইন্ড ইজ ফর হ্যাভিং আইডিয়াস, নট হোল্ডিং দ্যাম। সো এই কথাটা আমাকে ধাক্কা দেয়। কেন ধাক্কা দেয় আমি কানেক্ট করতে পারি যে আমার ছোটবেলার স্মৃতিগুলা, যে আমার মনে রাখতে না পারার ডিপ্রেশনটা, তারপর কলেজের শিক্ষকের মনে রাখতে পারার যে উনি কথাটা বললো যে না পারলে তুমি ভালো করতে পারবে না, এই জিনিসটা আমাকে ধাক্কা দেয়। এবং তখন আমি বুঝতে পারি, আমার একটা সেলফ রিয়েলাইজেশন আছে, না আমি তো খারাপ না, আমার মাথায় তো প্রচুর আইডিয়া আসে। আমার তো আমার হচ্ছে সব মানুষের মাথায় প্রচুর আইডিয়া আসে, সব মানুষের মাথায়। আর আইডিয়াটা হচ্ছে এমন, আমি এটাকে চিন্তা করি এরকম, আসবে স্পার্কের মতো চলে যাবে, থাকবে না বেশিক্ষণ। তাহলে আমাকে এমন একটা সিস্টেম ডিজাইন করতে হবে যে সিস্টেমের মধ্যে আমি প্রত্যেকটা আইডিয়া নোট ডাউন করতে পারবো। কিন্তু নোট ডাউন করতে পারা প্রসেসটা হইতে হবে জিরো ফ্রিকশন। মানে এখানে যদি আমি একেবারে মাইক্রোসফট ওয়ার্ড বা গুগল ডক খুলি, আমাকে ব্রাউজারে ঢুকতে হবে, ব্রাউজারে ঢুকে পার্টিকুলার একটা গুগল ডক খুলতে হবে, গুগল ডক খুলে সেখানে লিখতে হবে, এটা কখনো আমি মেনটেন করতে পারবো না। এর এর মধ্যে আমার আইডিয়া চলে যাবে। আইডিয়া এতক্ষণ থাকে না, মানুষের মাথায় সার্কুলেট হতে থাকে, একটা পর একটা আসতেই থাকে। তো তখন আমি চিন্তা করলাম, ওকে ফাইন, আমি কিভাবে একটা সিস্টেম বানাতে পারি যেখানে আমি জিরো ফ্রিকশন হইতেই সব আইডিয়াগুলো নোট ডাউন করতে পারবো। তো তখন আমি হচ্ছে যে কি, যেহেতু আমার একটা অলরেডি একটা নলেজ বেজ আছে, যে কীভাবে আমার একটা পার্সোনাল নলেজ বেজ ডেভেলপ করতে হবে। এবং এই পার্সোনাল নলেজ ম্যানেজমেন্ট সিস্টেমটা বা পার্সোনাল নলেজ বেজের হচ্ছে এক একজন এক এক নাম দিয়েছে। যেমন টিয়াগো ফুর্তে নামে এক লোক, সেটাকে বলে সেকেন্ড ব্রেইন। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এটা আমার হচ্ছে একটা নলেজ বেজ, অথবা আমার একটা আইডিয়া হাব। তো আমি হচ্ছে তখন সবগুলো সফটওয়্যার ট্রাই করা শুরু করি। আমি ওয়ান নোট ইউজ করতাম তখন, তারপর হচ্ছে আইপ্যাডে নোটেবিলিটি ইউজ করতাম, তারপর হচ্ছে আমি তখন আরও অনেক কিছু অনেকগুলো সফটওয়্যারে এক্সপোজ হই, ইভার নোট ইউজ করা শুরু করছি, রোম রিসার্চ, লকস্যাক, ফাইনালি অবসিডিয়ান। সবগুলো ইউজ করার পরে আমার কাছে অবসিডিয়ানের আইডিয়াটা খুবই ক্লিক করে। ক্লিক করার কারণ আমি হচ্ছে কয়েকটা পয়েন্ট বলবো। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা আমি বলি আর কি, সেটা হচ্ছে ফিউচার প্রুফিং। এই পয়েন্টটা আমি একটা এক্সাম্পল দিয়ে বলি। কিছুদিন আগে আমার অফিসে আমি হচ্ছে একটা প্রেজেন্টেশন দেই। প্রেজেন্টেশনটা হচ্ছে কাইন্ড অফ এইরকম যে প্রত্যেকটা নতুন এমপ্লয়ীদের কমিউনিকেশন ইমপ্রুভ করার জন্য কয়েকটা প্রেজেন্টেশন দিতে হয় একটা টিমকে। তো সেখানে আমি হচ্ছে সেকেন্ড ব্রেনের কনসেপ্টটা নিয়ে একটা প্রেজেন্টেশন দেই। তখন আমার এক কলিগ এক সুন্দর কথা বলে, আমেরিকান কলিগ, যেহেতু সে আমেরিকাতেই মানে ছোট থেকে বেড়ে ওঠা, সে মোটামুটি টেকনোলজিগুলো দেখছে। সে হচ্ছে আমাকে ইভারনোটের কাহিনীটা বলে, যে ইভারনোট যখন মার্কেটে আসে তখন মানুষ লিটারেলি, আমেরিকার মানুষ হুমড়ি খেয়ে পড়ে ইভারনোট ইউজ করা।
এবং প্রত্যেকটা মানুষই এটার মধ্যে হাজার হাজার নোট ক্রিয়েট করে। কিছুদিন পরে এভারনোট কি করলো, তাদের প্রাইসিং স্ট্র্যাটেজি চেঞ্জ করে দিল, স্টোরেজ চেঞ্জ করে দিল। এতে করে অনেক মানুষ বিপদে পড়ে, কারণ বড় বড় কোম্পানিগুলো সবসময় চেষ্টা করে যে প্রত্যেকটা কাস্টমারকে তাদের সফটওয়্যারের সাথে একবারে ইয়ে করে লক করে ফেলতে। এতে করে তাদের বিজনেসটা হচ্ছে সাস্টেনেবল হবে, এটাই স্বাভাবিক, বিজনেসগুলো এভাবেই চিন্তা করবে। তো এরপরে যেহেতু সাবস্ক্রিপশনের প্রাইস বাড়িয়ে দেয়, ফ্রি ছিল সাবস্ক্রিপশন চলে আসে, স্টোরেজ লিমিট করে দেয়, প্রচুর মানুষ বিপদে পড়ে। কিন্তু আবার তারা ওখান থেকে নোটগুলোও ট্রান্সফার করতে পারে না। এই কথাটা কেন বললাম, তার মানে যারা ওখানে নোট করছিল তাদের নোটগুলো ফিউচার প্রুফ না। ফিউচার প্রুফ মানে হচ্ছে আমি এখন নোটগুলো করছি, এই নোটগুলো হচ্ছে যে কি ফিউচারে এই সফটওয়্যার থাকুক না থাকুক, আমি এটা ওপেন করতে পারতে হবে, আমি এটা অ্যাক্সেস করতে পারবো। এটা হচ্ছে যে কি বাইনারি ফরম্যাটে লক হবে না, প্রোপ্রাইটারি ফরম্যাটে লক হবে না। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি যখন একটা নোট টেকিং সফটওয়্যার ইউজ করব, কারণ আমরা একসময় বিশাল লাইব্রেরি বানাতাম, মানে একটা সময় ছিল যে আমার একটা বড় লাইব্রেরি থাকবে ফিজিক্যাল বুক, কিন্তু এখন ইনফরমেশনের ফ্লো এত বেশি এবং এত বেশি রিসোর্স আসে, এখন সব কিছু আসলে প্রিন্ট করে রাখতে গেলে আমাদের ঘরের মধ্যে থাকা লাগবে না, পুরোটাই খালি পিডিএফ আর পেজে ভর্তি হয়ে যাবে। তো এই জন্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমার ডিজিটাল লাইব্রেরিটা কতটা ভালো, এবং ডিজিটাল লাইব্রেরিটা ফিউচার প্রুফ কিনা এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমার ডিজিটাল নোট টেকিং সিস্টেমটা ফিউচার প্রুফ কিনা এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো আমি দেখলাম ইভার নোট প্রোপ্রাইটারি ফরম্যাটে লক করে দিচ্ছে, ওয়ান নোট প্রোপ্রাইটারি ফরম্যাটে লক করে দিচ্ছে। ওয়ান নোট যদিও 360-এর সাথে আসে মাইক্রোসফট, কিন্তু ইভার নোট পেইড। রোম রিসার্চ পেইড। তারপর হচ্ছে বাকি সফটওয়্যার ম্যাক্সিমাম পেইড অথবা প্রোপ্রাইটারি ফরম্যাটে লক করে দিচ্ছে, কোনোটাই ফিউচার প্রুফ না। তা আমি দুইটা সফটওয়্যার পাইছি যে সফটওয়্যারগুলো ফিউচার প্রুফ, সেটা হচ্ছে অবসিডিয়ান আর লকসেক। নোশানও ফিউচার প্রুফ না, এই জন্য আমি বলবো, আর গ্লাসটা তো খুব সুন্দর। এই যে টেকেন টেলস। সো নোশন হচ্ছে ফিউচার প্রুফ না, আমি হচ্ছে কেন বলছি, নোশনও কিন্তু আমার সবগুলা ডেটা, মানে নোশন হয়তো কিছুটা ফিউচার প্রুফ, তারা মার্কডাউনে কনভার্ট করে, কিন্তু নোশনে কিছু সমস্যা আছে, সেটা আমি পরে বলছি। তো আমি তখন লক্সে এবং অবসিডিয়ানের মধ্যে এক্সপেরিমেন্ট করা শুরু করি, আমি কোনটাতে সেটেল হব। তো আমি অবসিডিয়ানে সেটেল হই, কারণ হচ্ছে যে কি লক্সে এবং অবসিডিয়ানের মধ্যে মোটামুটি বলা যায় যে কি অনেক মিল আছে। অবসিডিয়ানে সেটেল হওয়ার কারণ হচ্ছে অবসিডিয়ানের কমিউনিটি অনেক বড়, হাজার হাজার এক্সটেনশন আছে। আমি যদি কোনো একটা জিনিস করতে চাই, আমি জাস্ট চিন্তা করবো, সার্চ দিলে দেখা গেছে অবসিডিয়ানের একটা এক্সটেনশন আছে, কোনো একটা প্লাগইন পাবেও, প্রচুর থিম আছে, কমিউনিটি হিউজ বড়। তখন আমি অবসিডিয়ানের মধ্যে সেটেল হই। আচ্ছা ঠিক আছে, সেটেল হয়েছে, ঠিক আছে, ফিউচার প্রুফের কথা চিন্তা করে। কিন্তু তখন একটা জিনিস আমাকে খুব বেশি কি বলবো মানে আমাকে খুব বেশি নাড়া দিয়েছিল। জিনিসটা কেমন, আমি তাহলে এই জিনিসটা একটু একটা এক্সাম্পল দিয়ে বলি। যে আমরা তো হিউম্যান মাইন্ড সবসময় কানেকশন পছন্দ করে, আর মানুষ ডিসক্রিট ইনফরমেশন মনে রাখতে পারে না। আমি যদি ধর তোকে কিছু নাম্বার অফ সিকোয়েন্স বলি, 86, তারপর হচ্ছে দেখি 90, 94, 98, 02, অনেকগুলো নাম্বারের সিকোয়েন্স বললাম, এই জিনিসটা কিন্তু অনেকগুলো নাম্বার হয়ে গেছে, এটা মনে রাখা ডিফিকাল্ট। কারণ আমি তো কোনো বুঝতেছি না আসলে এটা কি সংখ্যা। কিন্তু আমি যদি বলি সবগুলা সংখ্যাই হচ্ছে দেখি ওয়ার্ল্ড কাপ, ফিফা ওয়ার্ল্ড কাপের হচ্ছে দেখি 4 বছর পর পর, তাহলে আমার এই ফিফা ওয়ার্ল্ড কাপের এই হুকটা, এটা হচ্ছে একটা কানেক্টিং পয়েন্ট, যে ইনফরমেশনগুলা আমাকে কানেক্ট করে দিচ্ছে, কানেক্ট করে ডিসক্রিট ইনফরমেশনটা আমি সহজেই মনে রাখতে পারতেছি। রাইট? তার মানে জিনিসটা দাঁড়াচ্ছে হিউম্যান মাইন্ড ডিসক্রিট ইনফরমেশন পছন্দ করে না, কিন্তু আমি যদি ডিসক্রিট ইনফরমেশনকে কোনো একটা হুক দিয়ে কানেক্ট করে দিই, তাহলে সে ওটা মনে রাখতে পারে এবং পার্মানেন্ট মেমোরি স্টোর করে দেয়। এখন তাহলে জিনিসটা যেটা দাঁড়াচ্ছে, তাহলে আমি যদি এমন একটা নোট টেকিং সফটওয়্যার ইউজ করি, যে নোট টেকিং সফটওয়্যারটার মধ্যে আমি এই কানেকশনটা এক্সটার্নালাইজ করে দিব, মানে আমি এক্সটার্নালিও কানেক্ট করতে পারবো একটা আইডিয়ার সাথে আরেকটা আইডিয়া, বা কোনো একটা নতুন কাজ করার সময় পুরাতন আইডিয়াগুলো কানেক্ট করে করে কাজ করতে পারবো, তাহলে আমার কাজ করার প্রসেসটা অনেক ইজি হয়ে যায়। আমার হিউম্যান মাইন্ডও অনেকগুলো কানেকশন করে দিচ্ছে, আমি এক্সটার্নালিও কানেক্ট করে দিচ্ছি, আমার প্রোডাক্টিভিটি বাড়তেছে, আমি সহজে মনে রাখতে পারতেছি। এই জিনিসটা অবসিডিয়ান খুবই সুন্দরভাবে করে। আমার একটা নোটের সাথে আরেকটা নোটে কানেক্ট করতে খুব বেশি কিছু করা লাগে না, জাস্ট আমি হচ্ছে যে কি স্কোয়ার ব্র্যাকেট দুইবার চেপে হচ্ছে সার্চ দিলে ওই নোটটা চলে আসে, আমি কানেক্ট করে ফেলতেছি। মানে এর থেকে সহজ এবং জিরো ফ্রিকশন অন্য কোনো সফটওয়্যার আমার মনে হয় না দেয়। এবং এই জিনিসটা আমার খুবই ভালো লাগছে, এই জন্য ভালো লাগছে, এই জিনিসটা থাকার কারণে
আমি হচ্ছে আমার সবগুলা নোট খুব সহজে অর্গানাইজ করতে পারছি, এবং একটা নোটের সাথে আরেকটা নোট কানেক্ট করতে পারছি, যেই জিনিসটাই হচ্ছে আমি যে নোশানে হচ্ছে যে কি খুবই আহ, মানে নোশানে এই জিনিসটা অভাব আমি খুবই ফিল করছি যে এই জিনিসটা কেন নাই। রাইট। তাহলে অবসিডিয়ানের যে কথাটা বলি, তাহলে দ্যাট মিন্স এতগুলো টুল দেখে দেখে তোর মনে হয়েছে যে এইটাই রাইট টুল টু নোট টেকিং অ্যান্ড ম্যানেজিং ইয়োর থটস, ফাইলস, এভরিথিং অ্যান্ড কানেক্ট দেম অল টুগেদার ইন আ ভেরি নাইস অ্যান্ড অপটিমাইজড ওয়ে, রাইট? হুম। এখন এই যে এটা রাইট টুল, মানলাম, ঠিক আছে। তো করতে গিয়ে বা এগুলো কিভাবে তোর জিনিসগুলোকে অর্গানাইজ করে এবং প্রোডাক্টিভিটি কিভাবে বাড়ে? আমি যদি কোয়ান্টিফাই করতে বলি, সে ফর এক্সাম্পল, হুম। হুম। যে তুই আগে সে কোন একটা প্রজেক্ট তুই ম্যানেজ করছিস, ওগুলোর জিনিসগুলোর ভিতরে অর্গানাইজ করতে বা এটা নিয়ে তোর টিমের সাথে ডিসকাস করতে বা একটা এতগুলো তো ইনফরমেশন গুলো থেকে ঠিক রাইট ইনফরমেশন গুলো নিয়ে এসে something to present or something to make as a product or anything that is viable, right? এইটা বানাতে সে আগে যদি তুই নোট টেকিং না করতিস বা অবসিডিয়ান ইউজ না করতিস, তাহলে কতটুকু সময় লাগতো? বা আহ, এখন এই প্রোডাক্টিভিটি কতটুকু বুস্ট আপ করেছে এটা একটা কোয়ান্টিফাই করা একটু ডিফিকাল্ট, বাট আমি যদি টাইম দিয়ে করি যে হ্যাঁ, সে আগে তোর 2-3 ঘন্টা লাগতো, এখন একই জিনিস করতে তোর কতটুকু টাইম লাগে, এবং এটা তোর অন্য পার্সপেক্টিভটাকে বা ইভেন তোর কাজের কোয়ালিটিটুকুকে কতটুকু বাড়িয়ে দিয়েছে, এটা যদি তুই একটু আচ্ছা, বলিস। খুবই সুন্দর প্রশ্ন করছিস আসলে। আম, এই জিনিসটা মানে তোর এই প্রশ্নটা করার পরে আমার মানে আমার কাছে একটা জিনিস খুব ভালো লাগছে যে সব কিছু কিছু যদি কোয়ান্টিফাই করতে পারি তাহলে এই জিনিসটা মানুষকে বোঝানো সহজ হয়। এটা খুবই ভালো একটা প্রশ্ন ছিল। আচ্ছা, আমি তাহলে একটা আহ, সুন্দর এক্সাম্পল দিই। তার আগে আমি বলে রাখি আমি হয়তো এই নোট সিলেকশনের প্রসেসটা বা নোট অ্যাপ সিলেকশনের প্রসেসটা নিয়ে আমরা আরো কথা বলবো পরে, ঠিক আছে? কিন্তু হুম। আমরা কোয়ান্টিফিকেশনটা নিয়ে এখন একটু কথা বলে নেই। আমি তাহলে এটা একটা সহজ এক্সাম্পল দিই, কারণ উম, আমি ধরে নিচ্ছি এই ভিডিওটা তারাই দেখবে যারা হচ্ছে নলেজ ম্যানেজমেন্ট নিয়ে আগ্রহী বা এই টার্মটাই জানে না, ঠিক আছে? তো আমি হচ্ছে ভিডিও বানানো এই নলেজ ম্যানেজমেন্ট নিয়ে মোটামুটি অনেক দিন টাইম ইনভেস্ট করার পর আমার কাছে মনে হয়েছে যে ওকে ফাইন, এটা তো আমার প্রোডাক্টিভিটি অনেক বাড়াচ্ছে। আমার কাছে মনে হয় এই জিনিসটা আরো অনেক মানুষের কাজে লাগবে, যারা আমার মতো চিন্তা করে, যে যারা চেষ্টা করে যে কি ওকে ফাইন, আমি একসাথে অনেক কিছু ম্যানেজ করব, আমি হচ্ছে আমার রিসার্চের কাজ করব, আমি আমার সিরিয়াসলি চাকরিটাও করব, আবার আমি যদি টাইম পাই আমি আমার হবি রিলেটেড কাজগুলোও করব। কেউ লেখালেখি করতে পছন্দ করে, কেউ ব্লগিং করতে পছন্দ করে, বা কেউ আঁকাআঁকি করতে পছন্দ করে, অনেকের অনেক হবি আছে, এগুলোও মেনটেন করব। সোশ্যাল মিডিয়া সব কিছু মেনটেন করব, ব্লগ লিখলে সেটা মেনটেন করব, ক্রিয়েটিভ কিছু মেনটেন করব। এখন এই জিনিসগুলা সবারই একটা ইচ্ছা থাকে, তো আমারও ইচ্ছা ছিল যে আমি এই জিনিসগুলা ভিডিও বানানোর মাধ্যমে মানুষের মধ্যে একটা স্প্রেড করে দিব এই আইডিয়াটা, যে নলেজ ম্যানেজ করলে যে আমাদের প্রোডাক্টিভিটি অনেক বাড়ে, সেটা অবশ্যই আমি হচ্ছে স্প্রেড করার আমার একটা ইচ্ছা জাগে। ওকে ফাইন। তার আগে আমি বলে রাখি আমার ভিডিও বানানোর ইচ্ছা প্রায় সেই 14-15 থেকেই, আমি অনেক চেষ্টা করে যাচ্ছি। 17-তে আমি সিরিয়াসলি শুরু করি, কিন্তু প্রত্যেকবারই আমার একটা সমস্যা ছিল যে আমি কোনোবারই এটা সাস্টেনেবল করতে পারি না। সো সাস্টেনেবল করতে না পারার অনেকগুলো কারণ আছে, এগুলো নিয়ে আমি প্রচুর লিখি। সেটা হচ্ছে যে কি, প্রসেসটা অনেক জিরো ফ্রিকশন ছিল, আর প্রত্যেকবার আমি স্ক্র্যাচ থেকে শুরু করতাম। আমরা যখন প্রত্যেকটা জিনিস স্ক্র্যাচ থেকে প্রত্যেকবার শুরু করি, ওটা করতে অনেক সময় লাগে, ওটা আমরা সাস্টেনেবল করতে পারি না। তো এই সমস্যাটা তো আমার আগে ছিলই, কিন্তু যেহেতু আমি অলরেডি এখন একটা পাইপলাইনের মধ্যে চলে আসছি, আমি আমার সবগুলা জিনিস ইনফরমেশন কানেক্ট অবসিডিয়ানে নোট করে ফেলছি, তার মানে এখন আমার কাছে অনেক ইনফরমেশন, এর মধ্যে আমি অনেক বই পড়ে ফেলছি। সো আমি যদি এখন একটা ভিডিও সিরিজ বানাই তাহলে আমার হচ্ছে যে কি এই জিনিসটা আমি স্প্রেড করতে পারবো, এই এইভাবে যে কাজ করলে ইফিসিয়েন্স হওয়া যায়। তো তখনই আমি প্ল্যান করা শুরু করি যে আমি একটা ভিডিও সিরিজ বানাবো। আমি মোটামুটি 10টা স্ক্রিপ্ট রেডি করে ফেলছি খুব তাড়াতাড়ি, যেহেতু আমার অলরেডি নোট ছিল, কানেক্ট করে করে স্ক্রিপ্ট রেডি করে ফেলছি। সমস্যা দাঁড়াইছে আমার এই সেট আপটা রেডি করতে, ফিজিক্যাল সেট আপটা রেডি করতে। আমি একটা পুরাতন ডিএসএলআর ইউজ করতাম তখন, ক্যানন 200D। তো আমি হচ্ছে একটা এক্সটার্নাল মাইক কিনি, এই মাইকটা না, এটা আগে আর কি। ওটা ডিএসএলআর সাথে কানেক্ট করার পরে দেখি কোনোভাবেই ডিএসএলআর সাউন্ড পাচ্ছে না। আচ্ছা। আর যেহেতু পুরাতন ডিএসএলআর, কোথাও এই প্রবলেমটা গুগলে সার্চ দিয়ে আমি ফিগার আউট করতে পারছি না যে কিভাবে কনফিগার করলে ডিএসএলআরটা আমার সাউন্ড পাবে। প্রবলেমটা খুবই ছোট, মানে খুবই ছোট, যে জানে তার জন্য এটা সেকেন্ডের সমাধান। কিন্তু যেহেতু আমি নতুন, আমি জানি না, আমি খুঁজেও পাচ্ছি না, বা একই ক্যামেরা কে ইউজ করে এটা ফিগার আউট করাও কষ্ট, কারণ আমার পরিচিত মানুষজনের মধ্যে
ব্লগিং করে খুবই কম, এবং তারা করলো ডিফারেন্ট ক্যামেরা ইউজ করে। 2 দিন ধরে আমি সার্চ দেওয়ার পরে একটা ফোরামের একটা কোনায় পাইছি যে তোমাকে ডিএসএলআর এর পি মোডে গেলেই তখনই একমাত্র মাইক পাবে, এর আগে পাবে না। আচ্ছা। দেখ, 2 দিন ধরে আমি এই সিম্পল জিনিসটা খুঁজছি, 2 দিন ধরে। ক্যান ইউ ইমাজিন কত সহজ একটা সমাধান, জাস্ট পি মোড। কারণ যেহেতু আমরা সবসময় অটো মোডে ছবি তুলি, ওই মোডে আমি ভিডিও করা শুরু করছিলাম। আমি আমি হচ্ছে সেটিং খুঁজতেছিলাম যে কোন মোডে মাইক চেঞ্জ করা যায়, পাচ্ছিলাম না। তারপর আমি আমার এর মধ্যে অফসিডেনের মধ্যে আমার ওই ভিডিও মেকিং এর একটা পেজ আছে, ওই পেজের মধ্যে অডিও সেট আপের জন্য একটা নোট খুলে 1 সেকেন্ডের মধ্যে লিখে রাখি যে আমার ডিএসএলআর এর পি মোডে গেলে হচ্ছে এক্সটার্নাল মাইক পাবে। খুবই গুরুত্বপূর্ণ এই পয়েন্টটা। এরপর মাঝখানে পিএইচডির জন্য আমি ভিডিও বানানো পজ করে দিই 2023 সালের এপ্রিল মাস থেকেই প্রায় 26 সালের জুন জুলাই, প্রায় 2 বছরের বেশি আমি ভিডিও বানাইনি। এর মধ্যে আমি মোটামুটি ডিপ ওয়ার্ক করছি যাতে আমি আমার পিএইচডিটা তাড়াতাড়ি শেষ করতে পারি। 25শে জুন জুলাই। হ্যাঁ। সো আমি ডিফেন্স ডে হচ্ছে যে কি 25 মার্চেই। হ্যাঁ, তারপর হ্যাঁ। 3-4 মাস একটু রিল্যাক্স করি, রিল্যাক্স করতে করতে বিরক্ত হয়ে যাওয়ার পরে জুন জুলাই হচ্ছে আবার ভিডিও বানানো শুরু করি। তো তখন আমি আমি আবার ভুলে গেছি, আমি বলছিলাম আমার মনে থাকে না, এটা আমার একবার সব সময় সমস্যা। তো আমি আবার ভুলে গেছি যে ডিএসএলআর কোন মোডে গেলে আমার মাইকটা পাবে। তখন আমি জাস্ট সেকেন্ডের মধ্যে নোটটা খুলছি, ও পি মোড, 10 সেকেন্ড। তাহলে দেখ, 2 দিন আর 10 সেকেন্ড, তাহলে তুই কোয়ান্টিফাই কর। 2 দিন আমি বলবো না যে একবার 48 ঘন্টা, 2 দিনের মধ্যে আমি হয়তো 10 ঘন্টার মতো এরকম এটা নিয়ে সার্চ দিছি বা খুঁজছি, মাঝে মাঝে খুঁজছি যখনই টাইম পাইছি। সো কোয়ান্টিফাই করতে গেলে সেটা হয়তো আমি 5-6 ঘন্টা বেশি ইনভেস্ট করছি। 5-6 ঘন্টা, 10 সেকেন্ড। ওকে, সেক্ষেত্রে আমরা এটা তাহলে বলতে পারি যে বিশাল এবার একটা achievement। কনক্লুশন কর যে আমার প্রোডাক্টিভিটি বুস্ট কত হয়েছে। সো এইরকম আমরা যদি চিন্তা করি লাইফের প্রত্যেকটা জিনিস কিছুদিন পর পর রিপিট হয়, কিছুদিন পর পর না হলেও মাসে মাসে বা বছরে বছরে রিপিট হয়। আমরা হুম, যারা ইঞ্জিনিয়ারিং এ কাজ করি, দেখা গেছে একটা কাজ আমাদের সবাইকেই করতে হয়, বারবার প্লট জেনারেটর কোড লিখতে হয়, করতে হয় না? হ্যাঁ। তারপর হচ্ছে যে কি বারবার আমার নতুন একটা ওয়ার্ড বা নতুন একটা কিছু নিয়ে লিখে ইন্ট্রোডাকশন বা কোনো একটা প্যাটার্ন বারবার করতে হয়। সো ওই এরকম অনেক, যেমন ল্যাটেকে হচ্ছে যে কি কিছু জিনিস বারবার করা লাগে পেপার লিখতে গেলে, যে ফিগার 2 লেআউট হলে কেমন হবে, 3 লেআউট হলে কেমন হবে, মানে রিপিটিটিভ কাজগুলা। এখন এই জিনিসগুলা লিখতে অনেক সময় চলে যায়। এখন যদি এমন হয় যে আমরা রিপিটিটিভ জিনিসগুলা বা যে জিনিসগুলো ফিউচারে বারবার লাগবে অথবা আমার মনে থাকবে না, ওই জিনিসগুলো যদি আমরা এমন একটা সিস্টেমের মধ্যে নোট করে রাখি যে জিনিসটা আমি 1 সেকেন্ডে রিট্রিভ করতে পারবো জিরো ফিকশন উইথে, হুম, তাহলে দেখা যায় আমাদের ইফিসিয়েন্সি এবং প্রোডাক্টিভিটি অনেক বেড়ে যাবে। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেকেন্ড গুরুত্বপূর্ণ হচ্ছে যে কি আমাদের মেন্টাল প্রেশারটা অনেক কমে যাবে। আমরা যখন অনেক কিছু মনে রাখার চেষ্টা করি আমাদের মাথায় স্ট্রেস আউট হয়ে যায়, হুম। আমরা পিসফুলি ঘুমাতে পারি না, পিসফুলি কিছুই করতে পারি না। যে একটা কথা আছে, ইভেন আমরা যদি পিসফুলি ট্যুরেও যাই, ট্যুরের মধ্যে এই জিনিসগুলো ঘুরতে থাকে, আমরা কোনো কিছু এনজয় করতে পারি না। ট্রু। আর এখন এত এত নলেজ, মানে লাইক, মানে এত তথ্য, এত কিছু, ঠিক দেখা যায় তোর কাছে সবই আছে, এভরিথিং, বাট এভরিথিং। ইউ ডোন্ট নো হুইচ ওয়ান উইল বি ইউজফুল নাও অ্যান্ড ভেরি এফিশিয়েন্ট ওয়ে। সো এটা খুঁজতে খুঁজতেই যদি আমি যে টাইমটা প্রতিবার একই রকম ভাবে যাই, তাহলে একই রকম ভাবে সময় নষ্ট হতে থাকবে। ওই টাইমে হয়তো আমি আরো দুটো কাজ করে ফেলতে পারবো। সো ইয়া, ডেফিনেটলি প্রোডাক্টিভিটি বুস্টিং করছে, এবং বেশ ভালো মতো, আমি যদি বলি যে 10-20 গুণ করে ফেলে মানে। সো আচ্ছা, এবার তুই যেটা বলছিলি যে কেন অবসিডিয়ান, তাই না? ওয়াই ইটস আ রাইট টুল, মানে এটা যদি বলিস। আচ্ছা, এই যে সো টুল নিয়ে বলতে গেলে আমি একটা এক্সাম্পল দেই, সেটা হচ্ছে যে কি আমরা ছোটবেলায় মেকানিক্যাল লিভার পড়ছি না, হুম, যে কাজ ছিল আমি কম বল বল প্রয়োগ করতেছি, কিন্তু আমি কাজের আউটপুট বেশি পাচ্ছি, তাই না? হুম, তার মানে আমরা যদি সবসময় একটা ভালো টুল ইউজ করি, আমরা ওইরকম ওই লিভারেজটা ছিল যে আমি কত গুণ আউটপুট পাবো, ওই লিভারেজটা বাড়তে থাকবে। ঠিক আছে, আমি যদি নোশন ইউজ করি, লেটস সে আমি লিভারেজ পাবো হয়তো 5 গুণ, হুম, কিন্তু সেটাকে আমি আমার মতো করে কোয়ান্টিফাই করি, আমি অক্সিডেন্ট ইউজ করার কারণে সেটা আমি 10 গুণ পাচ্ছি। হুম, এটার কয়েকটা কারণ আমি এক্সাম্পল হিসেবে দিচ্ছি। যে আমি বলছিলাম ফিউচার প্রুফিং একটা কথা। সেকেন্ড হচ্ছে সার্চ এবিলিটি, সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমার নলেজটা জিরো ফ্রিকশন হইতে সেকেন্ডে মুহূর্তের মধ্যে সার্চ করার ক্যাপাবিলিটি থাকতে হবে।
যে হুম, জিনিসটা আমি নোশানে খুবই ল্যাকিং ফিল করছি। আমি অনেক মানুষকে দেখি যে কোনো একটা ফাইল কম্পিউটারে খুঁজে পাওয়ার জন্য তারা হচ্ছে দেখি জাস্ট ব্রাউজ করতেই থাকে, ব্রাউজ করতেই থাকে, ইমেল চেইনের মধ্যে খুঁজতেই থাকে কিন্তু খুঁজে পায় না। অথবা হুম, নোশনের মধ্যে আমি নোটের পর নোট ক্লিক করে করে খুঁজতেছি, খুঁজে পাই না। জিনিসটা এরকম হওয়া উচিত না। জিনিসটা হওয়া উচিত আমি একটা শর্টকাট চাপবো, যেমন অবসিডিয়ানে কন্ট্রোল ও, তারপর আমি লিখবো, চলে আসবে। দ্যাটস ইট। ইট শুড বি সিম্পল অ্যাজ দিস। এই যুগে এসে এই জিনিসটা কোনো একটা সফটওয়্যারে থাকবে না, এই জিনিসটা ফ্রাস্ট্রেটিং। সেম কারণ আমি উইন্ডোজের উপর খুবই ফ্রাস্ট্রেটেড, এই জিনিসটা কেন থাকবে না উইন্ডোজের মধ্যে, তাই না? এটা তো একবার বেসিক একটা ফিচার, এটা তো ইমপ্লিমেন্ট করা ডিফিকাল্ট না কোনো টেক কোম্পানির জন্য। তো জিনিসটা হচ্ছে এটাই যে আমার সার্চেবিলিটিটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ফিউচার প্রুফিং, সার্চেবিলিটি, সেকেন্ড ইয়ার গেল। সিকিউর কিনা, হুম, সিকিউরিটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইয়েস, অবসিডিয়ান হচ্ছে দেখি প্রথমে তো বললাম যে সবকিছু মার্কডাউন ফরম্যাটে সেভ করে। মার্কডাউন হচ্ছে একটা টেক্সট ফাইল। হুম, অবসিডিয়ান থাকুক না থাকুক, আমি সারা জীবন আমার নলেজ বেসটা অ্যাক্সেস করতে পারবো, ইট ডাজেন্ট ম্যাটার। কারণ টেক্সট ফাইল দিয়ে ওপেন করলে আমি অবসিডিয়ান নোট দেখবো কোথায় কি কন্টেন্ট আছে। সো তার মানে আমার অবসিডিয়ান আমার নলেজটাকে লক করে দিচ্ছে না, সে আমাকে ইন্ডিপেন্ডেন্ট করে দিচ্ছে। এই কারণে অবসিডিয়ান অনেক পপুলার হচ্ছে এখন, যে সে তোমাকে স্বাধীন করে দিচ্ছে। এরপর সার্চেবিলিটি, কন্ট্রোল ও চাপ দিলে আমি মুহূর্তের মধ্যে আমার নোটটা খুঁজে পেয়ে যাচ্ছি। তারপর হচ্ছে যে কি সিকিউরিটি, অবসিডিয়ানে সব কিছুই লোকাল। তার মানে অবসিডিয়ানে সব কিছু লোকাল ফাইল। এই লোকাল ফাইল হওয়ার কারণে অবসিডিয়ান অনেকগুলো লিভারেজ দিচ্ছে আমাকে। প্রথম লিভারেজটা, এই লোকাল ফোল্ডারটা আমি গুগল ড্রাইভ বা যে কোনো একটা সিঙ্কিং সফটওয়্যারে রেখে আমি সিঙ্ক করতে পারতেছি মাল্টিপল ডিভাইসে। যেখানে খুশি সেখানে রাখতে পারতেছি, যখন খুশি তখন ব্যাকআপ রাখতে পারতেছি। আমাকে চিন্তা করা লাগতেছে না যে আম, আমি পে করা লাগবে কিনা, অথবা এটার স্টোরেজ লিমিট কিনা। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। আমাকে অনেকে হচ্ছে হাস্যকরভাবে অনেকে নক দেয় যে অবসিডিয়ানে কি কোনো স্টোরেজ লিমিট আছে। আমি খুবই অবাক হয়ে হাসি। এটা তো ম্যাক্সিমাম কোম্পানি স্টোরেজ লিমিট দিয়ে দেয়। এটা তো আপনাকে ইন্ডিপেন্ডেন্ট করে দিচ্ছে যে আপনি ইচ্ছা মতো নোট করেন, ইট ডাজেন্ট ম্যাটার, কোনো লিমিট নাই। আপনার লোকাল স্টোরেজের লিমিট হচ্ছে অবসিডিয়ানের লিমিট। এটা হচ্ছে মেইন কথা। হুম, এরপর সেটা হচ্ছে যে কি সিকিউরিটি যে ব্যাপারটা আসে, আমরা অনেকে হচ্ছে অনেক রিসার্চের কাজ করি বা কোনো কোম্পানি প্রোপ্রাইটারি কাজ করি, যেখানে আমরা চাই না আমার ইনফরমেশনটা কোনো ক্লাউড প্রোভাইডারের কাছে থাকুক, তার এআই দিয়ে ক্রল করুক। হুম। ম্যাক্সিমাম সফটওয়্যার কোম্পানি এই কাজটা করে। ইভেন আমি শিওর না নোশানো হয়তো এই কাজটা করে, কারণ নোশানো হচ্ছে তাদের সার্ভারে সবকিছু স্টোর করে রাখে। এবং পেইড ভার্সনটা বোধহয় এরকম না যে অন্য কেউ অ্যাক্সেস করতে পারবে, বাট হচ্ছে নন পেইড ভার্সনটা যেটা হুম, ইউজ করি সেটা দেখা যায় যে অ্যাক্সেসিবল টু এভরিওয়ান, সো হ্যাঁ। সো এই জিনিসটা হচ্ছে যে কি মানে আমাদের সবসময় মাথায় রাখতে হয়। এটা হচ্ছে একটা কথা। তাহলে এরপরে ব্যাপার আরেকটা জিনিস হচ্ছে যে কি আমি যে কানেকশন করার ক্যাপাবিলিটিটা কোন সফটওয়্যারের মধ্যে আছে, সেটা হচ্ছে অবশ্যই অবসিডিয়ান। অবসিডিয়ানে কানেকশন ফ্ললেস, নেটিভ, জাস্ট সেকেন্ডের মধ্যে আমি কানেক্ট করে ফেলতে পারছি একটা নোটের সাথে আরেকটা নোট। আর টেক্সট ফাইল হওয়ার কারণে এটা ডিল ডিল করা খুবই ইজি। আমার নোট ক্রিয়েট করা থেকে শুরু করে প্রত্যেকটা প্রসেস এত ফাস্ট, এত ফাস্ট যে এটা মানে ভাবাই যায় না। যে জিনিসটা আমি নোশনে ল্যাগ ফিল করতাম, আমার সফটওয়্যার ওপেন হতেই মিনিট চলে যেত। কোনো কিছু একটা করতে আমাকে ম্যানুয়ালি ফোল্ডার ধরে ধরে খুঁজতে হতো, এখন আমি কখনোই বাম পাশে ফোল্ডার ধরে ধরে ফাইল খুঁজি না। কন্ট্রোলে প্রেস করি, তারপর আমি সার্চ দিই, ওই নোটটাতে ঢুকে যাই। এরপর হচ্ছে অর্গানাইজেশনটা আসি। অর্গানাইজেশন নিয়ে আমি হচ্ছে আসলে অনেক কথা বলতে পারি, কারণ অর্গানাইজেশনটা আমাদের দেশে পার্সোনাল লেভেলও ল্যাকিংস আছে, কোম্পানি লেভেলও ল্যাকিংস আছে। আচ্ছা। প্রত্যেকটা কোম্পানিতে ওই ফাইলটা কোথায় খুঁজে পাবো ওইটা ফিগার আউট করার জন্য আধা ঘন্টা ইনভেস্ট করতে হয়, ওই ওই মানুষের কাছে যেতে হয়, ওই মানুষের কাছে যেতে হয়। এই জিনিসটা এরকম হওয়া উচিত ছিল না কিন্তু কোম্পানি লেভেলে। পার্সোনাল লেভেলে মানুষ না হয় করে, কিন্তু কোম্পানি লেভেলে হওয়া উচিত ছিল যে আমি কোনো একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট ফলো করব। সেটা হ্যাঁ। জনি ডেসিমেল হোক বা পারা মেথডই হোক, দুইটা মেথড আমি জানি, ফলো করব। এবং ওই স্ট্যান্ডার্ড ফরম্যাটটা কিভাবে কাজ করে সবগুলো এমপ্লয়ি জানবে একটা পেজের মধ্যে, সিঙ্গেল পেজ। সেখান থেকে ফিগার আউট করতে পারবে এই ফাইলটা আমি ওই ফোল্ডারে পাবো সব। তাহলে কি আমার হচ্ছে যে কি আমি যে ফাইল খুঁজতে খুঁজতে আমার প্রত্যেকটা এমপ্লয়ি দিনে হচ্ছে যে কি 3-4 ঘন্টা, সপ্তাহে 3-4 ঘন্টা কিন্তু ইনভেস্ট করে, এরকম একটা রিসার্চ আসছে। আমরা কি ফাইল নিয়ে কাজ করব বা ডকুমেন্ট খুঁজে বের করতেই 3-4 ঘন্টা নাকি ওয়েস্ট হয়, এরকম একটা রিসার্চ আছে। তাহলে আমার ওই জিনিসটা আমি ইজিলি সেভ করতে পারতাম। এই জিনিসটার জন্যই হচ্ছে যে কি আমি জনি ডেসিবেল নামে একটা মেথড ফলো করি অবসিডিয়ানে। এটা আমার একটা এই জিনিসটা আপনারা চাইলেও দেখতে পারেন। আমার হচ্ছে একটা অবসিডিয়ান স্টার্টার কিট নামে একটা ওপেন সোর্স প্রজেক্ট আছে, যেখানে আমি অর্গানাইজেশনটা দেখাইছি কিভাবে নোটগুলা নিতে হবে, অর্গানাইজ করতে হবে। তো আমি এটা ফলো করি। এটা ফলো করার কারণে আমি জানি
যে আমার কোন নোট কোথায় আছে। আমি ব্রাউজ করে বের করতে পারি, শর্টকাট দিয়ে বের করতে পারি। আর প্রত্যেকটা টপিকের উপর আমার একটা ইন্ডেক্স নোট আছে, যেমন যেটাকে অবসিডিয়ানের টার্মিনোলজিতে বলে এমওসি, মক ম্যাপ অফ কন্টেন্ট। সো হুম, লেটস সে ফর এক্সাম্পল আমি হচ্ছে এখন ইনভেস্টমেন্ট নিয়ে পড়াশোনা করব। আমি কি করব, আমি আমার অবসিডিয়ানে কন্ট্রোল ওএস করব, করে এমওসি ইনভেস্টমেন্ট লিখলে আমার পুরো ইন্ডেক্স নোটটা চলে আসে, ওখানেই আমার সব নোট আছে ইনভেস্টমেন্ট রিলেটেড। এবং সেখানে আমি কোনো একটা নোট ক্রিয়েট করব। এটা করতে আমার 2 সেকেন্ড লাগে, অন্য কোনো সফটওয়্যারে এই জিনিসটা করতে আমার হচ্ছে যে কি প্রায় 30 সেকেন্ড লাগবে খুঁজে বের করতে, তারপর আমি নোট করা শুরু করব। তার মানে আমার অবসিডিয়ান আমার প্রসেসটাকে জিরো ফ্রিকশন করে দিচ্ছে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। true, কারণ আমি অনেকগুলো সেলফ হেল্প বই পড়ছি, আমি আসলে নন ফিকশন জেনারেল মানুষ, আমি ফিকশন থেকে নন ফিকশন বই বেশি পড়ছি। আর ফিকশন বই কেন পড়তে পারি না সেটা নিয়ে অন্যদিন গল্প বলবো, সেটা ছোটবেলার কাহিনী। যাই হোক, আমি হচ্ছে হয়তো জানিস আমি একবার গ্রাম থেকে আসছি, যেখানে এই জিনিসটা এই লিভারেজটা আমি পাইনি যে আমি অনেক গল্পের বই পড়বো। যাই হোক, তো আমি যখন বুঝতে পারছি তখন থেকে আমি প্রচুর নন ফিকশন বই পড়ছি। সো নন ফিকশন বইগুলা পড়ার সবগুলা বইয়ের মেসেজ একই রকম, সত্যি কথা বলতে। কেউ একটু ঘুরিয়ে ফিরিয়ে বলে যে তোমাকে অভ্যাস বিল্ড আপ করতে হবে। মানুষ বলে না যে অনলাইনে কিছুদিন পর পর দেখবি অনেক কোর্স বের হচ্ছে, অনেক টুল বের হচ্ছে, অনেক এআই টুল বের হচ্ছে। সত্যি কথা বলতে সবচেয়ে বড় টুল হচ্ছে অভ্যাস। yeah, atomic habits. ঠিক আছে, সবচেয়ে বড় টুল হচ্ছে অভ্যাস। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে কি অ্যাকশন নেওয়া। ঠিক I আছে, agree. এই দুইটা জিনিসই হচ্ছে যে কি প্রত্যেকটা সেলফ হেল্প বুকের হচ্ছে যে কি প্রায় মেইন থিম। বুঝতে পারছিস? এখন তো এই এই আমার হচ্ছে যে কি এই অভ্যাসটা বিল্ড আপ করার জন্য সবসময় আমাদের মাথায় রাখতে হবে যে আমার প্রসেসটা ফ্রিকশন কম কিনা। আমি যে কাজটা করতে যাচ্ছি এটা সিঙ্গেল স্টেপ নাকি মাল্টি স্টেপ। মাল্টি স্টেপ হলে একটা ডিসিশন ফেটিক চলে আসে, যে মানে একটা প্রোকাস্টিনেশন চলে আসে, না এটা আমি পরে করি বা করব না। কিন্তু সিঙ্গেল স্টেপ হলে এটা আমরা সহজেই মেনটেন করতে পারি। সো অবসিডিয়ানে প্রত্যেকটা জিনিসই এরকম সিঙ্গেল স্টেপ, আমার ডিসিশন ফেটিক কমাই দিচ্ছে, আমি সহজেই খুঁজে পাচ্ছি, সহজে হচ্ছে দিকে আমি নোট নিতে পারতেছি। অনেকে বলে আমি গুগল মাইক্রোস আমি হচ্ছে গুগল ডকের নোট নেই। আপনি চিন্তা করেন গুগল ডকের নোট নিতে আপনাকে কতগুলো স্টেপ পার হতে হয়। এবং আপনি এটাও ভাববেন যে আপনি কি সবসময় সব আইডিয়া লিখেন গুগল ডকে? লিখতে পারেন না তো। কারণ সবসময় এই স্টামিনাটা মানুষের থাকে না, এটা না থাকাটাই স্বাভাবিক। মানুষ এখন প্রচুর কাজ করে, আর মানুষের মাথায় প্রচুর ইনফরমেশন আসে, এবং বড় বড় কোম্পানিগুলো খালি পুশ নোটিফিকেশন দিয়ে মানুষকে হচ্ছে যে কি কাইন্ড অফ অ্যাটেনশন সিক করার চেষ্টা করতেছে। এখনকার যুগে সবচেয়ে দামি জিনিস আমার কাছে মনে হয় অ্যাটেনশন, যে যত বেশি অ্যাটেনশন পায় সে তত বেশি ইনকাম করে। সেটা কোম্পানির লেভেলে হোক, সেটা পার্সোনাল লেভেলে হোক, আইবলগুলো যার দিকে যে বেশি সে বেশি ইনকাম করে, তাই না? সো সবাই এখন একবার উঠে পড়ে লাগছে লিটারালি, যে সব কোম্পানি থেকে শুরু করে সব প্রত্যেকটা মানুষই। তো এই জিনিসটার জন্য আসলে নয়েজের পরিমাণ প্রচুর বেড়ে গেছে। True. সিগন্যালের পরিমাণ খুবই কম, নয়েজের পরিমাণ খুবই বেশি। এখন আমাকে ওই ফিল্টার আউট করতে হবে, আমি কিভাবে এই সিগন্যালগুলোকে এত নয়েজ থেকে ফিল্টার আউট করে আমার মধ্যে প্রোটেক্ট করে রাখবো, যেই জিনিসটা আমি সহজে অ্যাক্সেস করতে পারবো, সহজে নোট ডাউন করতে পারবো এবং ইউটিলাইজ করতে পারবো। এই সবগুলো কম্বিনেশন যদি আমি চিন্তা করি, অবসিডিয়ান ইজ দ্য বেস্ট টুল। এখন তুই প্রশ্ন করতে পারিস তাহলে অবসিডিয়ান থেকে ভালো টুল আসলে কি আমি মুভ করবো না? অবশ্যই আমি মুভ করবো, কারণ আমার মার্কডাউনে সব কিছুই আমার জন্য মুভ করা সেকেন্ডের ব্যাপার, তাই না? অবসিডিয়ান একটা টুল, বাট আমার দিন দিন শেষে জিনিসটা হচ্ছে আমি কিভাবে নলেজগুলোকে ম্যানেজ করছি। টুলটা আমাকে লিভারেজ দিচ্ছে 10 টাইমস, দ্যাটস ইট। Okay. আচ্ছা, যেমন এটা তো ইন্ডিভিজুয়াল, তারপর টিমের ইন্ডিভিজুয়াল যখন একভাবে কাজ করে সুন্দর ও এফেক্টিভ ওয়েতে কাজ করে, এই জিনিসটা যখন টিমের বাকি মেম্বাররাও করে, দেন অ্যাজ আ টিম এটাও মানে বুস্ট আপ করে, রাইট? তো হুম, বুঝতে এখন পারছি। আহ গতদিন এমনিতে আমার যখন তোর সাথে কথা হচ্ছিল, মনে আছে কিনা জানি না, যে একটা জিনিস আমরা জাস্ট হাইপোথিসিস করছিলাম যে আচ্ছা ওকে, এতগুলো নলেজ পয়েন্টস, এতগুলো জিনিসগুলো, মানে দেখা গেল যে কেউ একজন হয়তো আর্ট নিয়ে চিন্তা ভাবনা করে, তাহলে তার ফাইলস গুলো বা ম্যাটেরিয়ালস গুলো ওই রেঞ্জে বা ক্লাউডটা ওই দিকে থাকবে। বা কেউ একজন সে এআই নিয়ে গবেষণা করছে, তার জিনিসপাতিগুলো দেখা গেলো যে ওই রেঞ্জে থাকবে। দ্যাট মিনস হচ্ছে আমি ক্লাস্টার করতে পারবো, এবং হচ্ছে কিভাবে চিন্তা করে মানুষটা সেটা একটা ম্যাপিং করতে পারবো, তাই না? হুম, সেটা হওয়া উচিত। সো তোর কি মনে হয় না যে এইভাবে, যে আমরা তো সেকেন্ড ব্রেন বলছি, সেটা আর্টিফিশিয়াল থিং ইজ হিয়ার, লাইক ইয়োর ক্লোন ইজ হিয়ার, ইয়োর ব্রেনস ক্লোন ইজ হিয়ার, থিঙ্কিং অ্যান্ড অর্গানাইজিং ওয়ার্কস ফর ইউ, রাইট?
সো এরকম যদি আমি টিমের ব্রেইনগুলোর অ্যাক্টিভিটিগুলোকে ম্যাপ করতে পারি, ট্র্যাক করতে পারি, সামথিং করতে পারি, আমরা এখান থেকে কি লাইক একটা টিম এজেন্ট বা এজেন্ট দ্যাট রিপ্রেজেন্ট ইউর টিম আর ইউর সেলফ, এটা আমরা তৈরি করতে পারি কিনা, জাস্ট থট লাইক এখন এই যে এআই এজেন্ট এত কিছু, আমরা এজিআই এএসআই এসবের দিকে যাচ্ছি। সো তোর কি মনে হয় যে এই টুল, নোট টেকিং টুল, এখান থেকে যে নলেজ গুলো গ্যাদার হচ্ছে, নলেজ ম্যাপিং হচ্ছে, এগুলো কি হেল্প করবে কিনা? আচ্ছা, এটা খুবই সুন্দর একটা প্রশ্ন। এই প্রশ্নটা বলার আগে আমি জাস্ট বলে রাখি, এখানে একটা প্রাইভেসি কনসার্ন আছে, সেটা নিয়ে আমরা ডিসকাস করব, ঠিক আছে? হুম কিন্তু সবচেয়ে সুন্দর জিনিসও আছে, সবকিছুর একটা পজিটিভ এবং নেগেটিভ ইম্প্যাক্টও থাকে। সুন্দর জিনিসটা হচ্ছে এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস তুলে আনছিস। এখন এআই আসার কারণে আমাদের ইনফরমেশন খুঁজে বের করা বা ইনফরমেশন সামারাইজ করাটা খুবই ইজি হয়ে গেছে, তাই না? হুম এখন যদি আমার একবারে হাজার হাজার পেজের ইনফরমেশন থাকে, সেখান থেকে আমরা কোনো একটা জিনিস ফিগার আউট করতে পারি। আমি একটা ছোট এক্সাম্পল দিই। প্যালান্টি নামে একটা কোম্পানি আছে, যে কোম্পানিটা এরকম একটা কাজ করে। তাদের হচ্ছে অনেক ডিফেন্স রিলেটেড অনেক সফটওয়্যার তো আছে, তারা হচ্ছে যে কি তাদের সাপ্লাই চেইনের একটা সফটওয়্যার আছে, যেটা দিয়ে তাদের ডিভিশনটা হচ্ছে এরকম যে আমি যদি বিদেশ থেকে কোনো একটা জিনিস প্রকিউর করি, ওটার প্রত্যেকটা পার্টসের হাজার হাজার ডেটা শিট আছে, তাই না? এখন আমার যদি কোনো একটা পার্টিকুলার পার্টসের সমস্যা হয়, ওইটা ফিগার আউট করার জন্য আমার ওই বিদেশি কোম্পানিকেই হচ্ছে আবার হায়ার করতে হচ্ছে, অনেক কস্টলি। তো ওরা হুম চেষ্টা করতেছে যে এই জিনিসটা কি আমি এআই দিয়ে সলভ করতে পারি কিনা। এআই সব ডেটা শিট পড়ে আমাকে সামারি করে বলে দিবে এভাবে করতে হবে। হুম খুবই ভালো জিনিস, এবং এটা অনেক কোম্পানি করছে। এখন ছোট কোম্পানি বল বা আমি যদি টিম লেভেলে এটা চিন্তা করি, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি যদি কখনো কোনো কোম্পানি দেই, তাহলে আমি একটা ইনসেন্টিভ প্রোগ্রাম রাখবো। হুম ইনসেন্টিভ প্রোগ্রামটা কীরকম হবে, যে তুমি এই কোম্পানিতে যত কাজ করতেছো সবগুলা তুমি ডকুমেন্ট করবা অবসিডিয়ানের মধ্যে, টেক্সট ফাইলে। হুম টেক্সট ফাইল, তুমি অবসিডিয়ানে করো কোথায় করো ডাজেন্ট ম্যাটার, সব কিছু তুমি টেক্সট ফাইলে ডকুমেন্ট করবা। কী কী ডকুমেন্ট করবা? তোমার প্রজেক্টের যত বাগ আছে, তোমার প্রজেক্টের যত ফিচার, কোম্পানি কাস্টমার ফিডব্যাক, তোমার এক্সপিরিয়েন্স, তোমার লার্নিং থেকে শুরু করে সবগুলা তুমি সুন্দর করে ডকুমেন্ট করবা এবং হুম কানেকশন ক্রিয়েট করবা। এই জিনিসটা নিয়ে দরকার হলে আমি প্রত্যেকটা এমপ্লয়িকে 1 সপ্তাহ ধরে ট্রেনিং করাবো হুম কিভাবে প্রপারলি ডকুমেন্ট করতে হয়। এটা করলে আমি ফিউচারে অনেকগুলো বেনিফিট পাবো। প্রত্যেকটা প্রোডাক্টের আমার হিস্ট্রি থাকবে। হিস্ট্রি থাকলে ওই হিস্ট্রিগুলোর সাথে তুই যে জিনিসটা বললি, যে প্রত্যেকটা পরের যে এমপ্লয়ি আসবে, কারণ আমাকে, আমরা যখন কোনো কিছু করি, কোম্পানি বিল্ড আপ করি, এই জিনিসটা তো স্টার্টার লেভেলে অনেকে চিন্তা করে না। আমরা না আমাদের প্রোডাক্ট বা আমাদের কোম্পানির সার্ভিসগুলোকে এমপ্লয়ি লেভেলে লক করে দেয়। আসলে প্রত্যেকটা কোম্পানি হওয়া উচিত সিস্টেমেটিক, যে আমার হুম কোম্পানিটা অটোনমিতে চলবে, এটা কোনো পার্সনের উপর ডিপেন্ডেন্ট হবে না। আমি যদি এই জিনিসটা করি, তাহলে এটা পার্সোনাল ডিপেন্ডেন্সি থেকে অনেকটা কমে যাবে, কোম্পানিটা সাস্টেনেবল হবে লং টার্মে, হুম রাইট? হুম এবং যেহেতু প্রত্যেকটা এমপ্লয়ি এরকম একটা সেকেন্ড ব্রেন মেনটেন করতে পারতেছে, এখান থেকেই আমি অনেকগুলো অ্যাডভান্টেজ পাবো। প্রথমত তুই যে জিনিসটা বললি খুবই গুরুত্বপূর্ণ, আমি ডিসাইড করতে পারবো কোন কাজের জন্য কোন এমপ্লয়িটা ভালো ফিট করে, কারণ তার নোট বেসটা আমার এআই এজেন্ট অ্যাক্সেস করতে পারতেছে। জানে এই এমপ্লয়িটা হচ্ছে যে কি নিউরাল নেটওয়ার্কিং এ প্রচুর ফান্ডামেন্টাল লেভেলে নোট করতেছে, তার মানে ফাইন টিউনিং এর কাজটা আমি ওকেই দিব, যে র্যাগ নিয়ে কাজ করে তাকে দিব না, রাইট? হুম সো এটা হচ্ছে আমার ডিসিশন নেওয়াটা ইজি। এ এজেন্ট আমাকে সাজেশন দিবে যে তোমার এই এমপ্লয়ি হচ্ছে এই কাজের জন্য ভালো ফিট করে, তুমি যদি এই প্রবলেমটা সলভ করতে চাও, তোমার হচ্ছে যে কি এক্স ওয়াই জেড কেই সিলেক্ট করতে হবে। সে হুম কিভাবে সিলেক্ট করবে? ওই নলেজ বেস বা গ্রাফ থেকে সে হচ্ছে যে কি ফাইনালি একটা ডিসিশনে আসবে। এটা খুবই একটা অ্যামেজিং আইডিয়া। হয়তো এটা ফিউচারে আসবেও, আমরা হয়তো ফিউচারিস্টিক কথাবার্তা বলতেছি, সেটাই বলছিলাম। তাই না? এরপর এটা তো একটা কথা গেল, আর ওই এই যে ওই কথাটা বললাম, আমার প্রত্যেকটা প্রোডাক্টে প্রত্যেকটা কাস্টমারের আমার হচ্ছে একটা ফিডব্যাক থাকতেছে হুম একবার। ওই ফিডব্যাকটা আমি এআই দিয়ে চেক করতে পারবো। আমি হচ্ছে দেখি এই এই রিলেটেড আমি পাস্টে কোন কাস্টমার কি বলছে, বা এই প্রজেক্টের পাস্টে কোন বাগ আসছে, যে বাগটা আমার বর্তমান বাগের সাথে অ্যালাইন করে, রাইট। তাই না? সো এই লকগুলো যদি থাকে, আমার বিশ্বাস যে প্রত্যেকটা কোম্পানির এফিসিয়েন্সি অনেক বেড়ে যাবে। এখানে আমার এআই থাকতেছে, নলেজ ম্যানেজমেন্ট থাকতেছে, পার্সোনাল কন্ট্রিবিউশন থাকতেছে, ইনসেন্টিভ প্রোগ্রাম থাকতেছে। যারা করবে তারা এক্সট্রা ইনসেন্টিভ পাবে, বেনিফিট পাবে। আচ্ছা, এখন অনেকে এটা নিয়ে প্রশ্ন করবে যে এখানে তো আমার তাহলে পার্সোনাল ইনফরমেশন লিক হতে পারে। দ্যাটস ট্রু, দ্যাটস ট্রু। সেটা অবশ্যই হতে পারে, সেই জন্য অবশ্যই ট্রেনিং দেওয়া থাকবে যে তুমি কোম্পানির এই ভল্টে কোম্পানি রিলেটেড, প্রজেক্ট রিলেটেড ইনফরমেশন রাখবা, পার্সোনাল কোনো ইনফরমেশন রাখবা না। তুমি কোম্পানিতে বসে কোম্পানির
আওয়ার ইনভেস্ট করে যেগুলো শিখছো ওই জিনিসগুলো তুমি অবশ্যই এখানে রাখবা। আর তুমি যদি প্রিফার করো তোমার পার্সোনাল লার্নিংগুলো রাখতে, দ্যাট ইজ ওয়েলকাম, রাইট? কিন্তু এ এজেন্ট কোনো ডেটা লিক করবে না, কোনো পার্সোনাল ইনফরমেশন লিক করবে না। সে খালি ওই গ্রাফগুলা থেকেই ফিগার আউট করবে কে কোন কাজের জন্য ফিট করে, অথবা কোনো একটা প্রজেক্টের লগ থেকে সে ফিগার আউট করবে এটা কোন এমপ্লয়ি করছিল, কে সলভ করছিল, এটার সাথে বর্তমানের কোনো কানেকশন আছে কিনা। এবং আমি বিলিভ করি এই জিনিসটা ফিউচারে অনেক একটা অ্যাডভান্টেজ দিবে। এই অ্যাডভান্টেজটার সাথে আমি আরেকটা জিনিস কানেক্ট করি দোস্ত, সেটা হচ্ছে এই যে আমি বললাম আমার নোটটা ফিউচার প্রুফ কিনা। হুম, হুম, হুম। দেখ, এ আসার আগে আমি এই জিনিসটা নিয়ে চিন্তা করছি যে আমার নোটগুলো ফিউচার প্রুফ হতে হবে। এখন তুই তো বড় কোম্পানিতে কাজ করিস, পজিশনে কাজ করিস, আমিও একটা কোম্পানিতে কাজ করি, বড় কোম্পানিতে কাজ করি। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাইল ফরম্যাট কি জানিস? মার্কডাউন। একদম। আমার ওয়ার্ড হোক পিডিএফ হোক, সবাই আগে জিজ্ঞেস করে এ নিয়ে কাজ করতে গেলে আমার কি এটা মার্কডাউনে আছে, আমার পিডিএফটা কি মার্কডাউনে কনভার্ট করা আছে। কেন মার্কডাউন সবচেয়ে গুরুত্বপূর্ণ? কারণ মার্কডাউন টেক্সট ফাইল এতে ফিট করা খুবই ইজি। খুব ইজি। প্রত্যেকটা ইনফরমেশন থাকতেছে, লিঙ্ক থাকতেছে, সব কিছু থাকতেছে। তো এই জন্য অবসিডিয়ান মার্কডাউনে করে একটা এক্সট্রা লিভারেজ দিছে আমাকে। আমি এখন চাইলেই ওই নোটগুলা ভিএস কোড ওপেন করে চেক করতে পারি আমার পাস্টের সাথে। অনেকটা মনে হয় আমি আমার টাইম ট্রাভেল করে পিছনে যেয়ে কথা বলতেছি নিজের সাথে। জিনিসটা একটু মানে খুব ইন্টারেস্টিং লাগে। সেম জিনিসটা হবে এভাবে যদি আমরা কেউ নলেজ ম্যানেজ করি, এই লিভারেজটা আমরা সবাই পাবো। এবং নলেজ ম্যানেজ করার জন্য এই ফিউচার প্রুফ নোটগুলো ফিউচার প্রুফ কিনা, মার্কডাউনে কিনা, এটা দেখাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর টিম লেভেলে তো আমি বললামই এটা খুবই একটা ইন্টারেস্টিং সাবজেক্ট, এবং এটা টিম লেভেলে প্রোডাক্টিভিটি অনেক বেশি বুস্ট করবে বলে আমার মনে হয়। গ্রেট। সো আমাদের মনে হয় এটা কোম্পানি খোলা উচিত, তাই না? এই ধরনের আইডিয়া গুলো নিয়ে। ভালো কথা বলছিস। So, না, থ্যাংক ইউ। আমরা বোধহয় আস্তে আস্তে ক্লোজিং এর দিকে চলে যাবো, আমরা বোধহয় মোটামুটি সবগুলো পয়েন্টই কভার করেছি। সত্যি করে বলতে না, এই কথাগুলো এভাবে কথা বলতে বা ডিসকাস করতে না মনে হয় যেন হচ্ছে ব্রেনের প্রতিটা সেল উজ্জীবিত হচ্ছে। অ্যান্ড আসলে এই পডকাস্টটা করার ব্যাপারটা কি, আমরা তো টাইম টাইম ইজ মানি, রাইট? সো কিন্তু আমরা যখন এই পডকাস্টগুলো দিচ্ছি, এখানে আমাদের পার্সোনাল গেইনটা যতটা না, তার চেয়ে বেশি হচ্ছে যে কেউ না কেউ কোথাও না কোথাও ইন্সপায়ার্ড হবে, রাইট? আমার মনে হয় অবশ্যই। আমি তোর বেশ কিছু কমেন্ট বা হচ্ছে এবং অবশ্যই ইউটিউব চ্যানেল আমরা যেটা করব, ডেফিনেটলি আমরা যখন পোস্ট করব প্রত্যেকের ইউটিউব চ্যানেল, তোর ইউটিউব চ্যানেলটা আমরা ওখানে বলবো, এবং ডেফিনেটলি সবাই ওর ইউটিউব চ্যানেলে গিয়ে এই অবসিডিয়ানের উপর অনেকগুলো টিউটোরিয়াল আছে, পার্সোনাল নলেজমেন্টের উপর অনেকগুলো টিউটোরিয়াল আছে বাংলা ইংরেজিতে। প্লিজ ডু সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড ফলো। কারণ আমি নিজে যখন এগুলো দেখি, এবং আমি তো he just convinced me to start Obsidian. So I really like the idea. আর ওর চিন্তালয় বলে একটা পেজ আছে, আর আমার তো টেক অ্যান্ড টেলস পেজটা আপনারা জানেনই। অবশ্যই লাইক করবেন, সাথে থাকবেন, ফলো করবেন, লেখা আসবে, পড়বেন যখনই সময় পাবেন, বিকজ now is the time, like, you know, your brain cells should be energized every time, and এখন যেহেতু প্রোডাক্টিভিটি বেড়ে যাচ্ছে, now read that and work on that. সো শুভঙ্কর, আমরা আরো অনেকবার কথা বলবো, ঠিক আছে? বাট এই যে আজকে যে সেশনটা হলো, ডেফিনেটলি কারো না কারোর কাজে লাগবে, অবশ্যই লাগবে। এবং আমি খুব এনজয় করেছি পার্সোনালি, এবং আমি সামনে আরো মানুষজন আসবে এখানে, এবং এই যে বুস্ট আপটা দিচ্ছে প্রতিটা মানুষের প্রোডাক্টিভিটি, তাদের নলেজ, এই জিনিসগুলোতে যারা যেটাতে ইন্টারেস্ট ফিল করবে, ডেফিনেটলি তারা খুবই উপকৃত হবে। থ্যাংক আচ্ছা। ইউ শুভঙ্কর ফর ইয়োর টাইম। একটা কথা বলতে চাচ্ছিলে, বল। আচ্ছা, আমি তাহলে ক্লোজিং কিছু রিমার্কস দেই। সেটা ডেফিনেটলি। হচ্ছে আম, আমি অনেকদিন ধরেই তো ভিডিও বানাচ্ছি। তো এখানে অবশ্যই শুরুর দিকে মানুষ এই জিনিসটা জানতোই না যে আসলে সেকেন্ড ব্রেন কি বা পার্সোনাল নলেজ ম্যানেজমেন্ট কি। সো অনেক মানুষকে কনভিন্স করা লাগছে, সজীব হচ্ছে ওর মধ্যে একজন। যাই হোক, বাট নেগেটিভও অনেক মানুষ আসছে। মানে বন্ধু বান্ধবের মধ্যে আমি সত্যি কথা বলতে, আমরা যখন এই টাইপের ক্রিয়েটিভ কোনো কাজ করি এবং সোশ্যাল মিডিয়াতে দেই, আম, সব ফার্স্টে যে অ্যাটাকটা আসে সেটা হচ্ছে ফ্রেন্ড লেভেল থেকে। তারা এটা নিয়ে একটু হাসাহাসি করে, জোক করে, মকারি করে। এটা সবার ক্ষেত্রেই সত্য, এটাকে আমি খারাপভাবে দেখছি না। ইটস ট্রু। তো এটা অনেক সময় না এই আমাদের ক্রিয়েটিভ জার্নিটা ডিসহার্টেন করে। তো এই জন্য আমি কথাটা বলছি যে সজীব আমাকে সবসময় হচ্ছে যে কি সাপোর্ট দিচ্ছে। এটা আসলে আমি বলবো রেয়ার ফ্রেন্ড আর কি। এই জন্য অনেক ধন্যবাদ। আসলে তো যেটা হচ্ছে,
গতদিন স্যাম অল্টম্যান বা কে জানি একজন কথা বলছিল যে আসলে বর্তমানে এই যে এআই জেনারেটেড কন্টেন্ট বা অনেকগুলো কন্টেন্ট মানে এগুলো এত বেশি হয়ে যাচ্ছে, মানে দেখা যাবে যে একটা সার্টেন লেভেল পরে কোনটা ট্রু কন্টেন্ট, কোনগুলো অ্যাকচুয়ালি কাজের কন্টেন্ট, অরিজিনালিটিটুকু খুঁজে পেতে তখন খুব ডিফিকাল্ট হবে, রাইট? আর এই যে প্রোপ্রাইটারি অরিজিনালিটি এগুলো চলে যাওয়াটা একজন ক্রিয়েটরের জন্য আসলে ক্ষতিকর। এটা নিয়ে আমরা কথা বলবো। এই যে আহ, আসলে সত্যিকার বলতে কি, দেখা গেল যে যে মানুষটাও বলছে বা মকারি করছে, একদিন কয়েকদিন পরে দেখা যাবে যে সেই হয়তো তোর জিনিসগুলো দিয়ে ইন্সপায়ার্ড হচ্ছে। সো দ্যাটস আ উইন, রাইট? সো লেটস জাস্ট কিপ ডুইং। এবং তোর এই কথাটা আমার সবসময় ভালো লাগছে যে অ্যাকশনটা ইম্পর্টেন্ট। লোকে কি বলবে, আজকে যে বলবে সে পরের দিন ইন্সপায়ার্ড হবে। সো দ্যাট ডাজন্ট ম্যাটার টু মি এনিমোর। আর এটা হচ্ছে শুরু করে দেওয়া। এই যে আমি ভিডিও বানানোর ব্যাপারটা, সত্যি কথা বলতে কি জানিস, আমি তোর সাথে আমি বোধহয় 1 বছর আগে আমি কথা দুই বলেছিলাম। হাজার তেইশ সালে 2 বছর আগে, দুই হাজার 2 বছর তেইশ আগে। সালে হ্যাঁ, 2023 সালে কথা বলেছিলাম। এবং আমি শুরু করবো, এই যে শুরু করব, এই যে এত বছর পরে এসে শুরু করলাম, বিকজ মানে ইটস লাইক সামথিং লাইক ওকে, শুরু করতেই হবে। কারণ ডেফিনেটলি মানে ক্রিয়েটিভ বুস্টার শুধুমাত্র পার্সোনাল লাইফে যে হেল্প করে না, এটা কাজের ক্ষেত্রে অনেক ইম্পর্ট্যান্ট সত্যিকার অর্থে। এটা করতে গিয়ে যত যে জিনিসগুলো, এই যে আমি এখন যদি আমার প্রতিটা কাজের গুলোতে অবসিডিয়ান ইউজ করি, আমি আরো কিছু ভালো কাজ করার, ইভেন আমার প্রজেক্টে ভালো কিছু করার আমি আরো বেশি সময় পাবো। ক্রিয়েটিভ কিছু কাজ করা, এই ব্লগ বানানোর বা এগুলোর পিছনে সময় দিতে পারবো। আমার কোনো নিজস্ব অন্য পার্সোনাল প্রজেক্টে সময় দিতে পারবো। এটা যে এটা ইম্প্যাক্টটা সহজে প্রথমেই বোঝা যায় না, বাট উইথ টাইম দেখা যায় যে ইটস ইটস আ হিউজ গেইন। তো এটা এক্সপ্লোর করাটা খুব দরকার ছিল। সো আমি বলবো যে I will be always in a support, and I will get you in my support always. থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমি শেষ করি। আর আমার ওয়াইফ সাথীকে খুবই ধন্যবাদ আমার এই ফুল জার্নিটাতে সাপোর্ট দেওয়ার জন্য। ও সবসময় ছিল। আর রিসেন্টলি আমাকে $700 লাইট কিনে দিছে। যেটা আমার এ, বেস্ট বার্থডে গিফট বলবো। আর হচ্ছে যে কি আরেকটা এটাও কিন্তু আচ্ছা আমি বার্থডে গিফট। এটাও কিন্তু একটা বার্থডে গিফট। থ্যাংক ইউ দোস্ত। আচ্ছা, আর হচ্ছে আমি দুইটা কথাই হচ্ছে যে কি ফাইনালি শেষ বলবো, সেটা হচ্ছে যে কি আমি যেটা বলি সেটা হচ্ছে যে কি আহ, সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটা সেটা হচ্ছে হ্যাবিট। নোট টেকিং এ সবসময় হ্যাবিটটা বিল্ড আপ করতে হয়, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রথমে হয়তো একটু টাইম লাগবে নোট নিতে, বাট এই হ্যাবিটটা বিল্ড আপ করে যদি আমরা একটা পাইপলাইনে চলে আসি না, অভ্যাস হয়ে যায়, তাহলে আমাদের আস্তে আস্তে প্রত্যেকটা নোট নিতে প্রথমে মিনিট লাগবে, এরপর সেকেন্ড লাগবে। এটা যদি কেউ একবার মজা পেয়ে যায়, আই আই ডোন্ট থিঙ্ক যে সে রিটার্ন ব্যাক করতে পারবে। তখন সে নিজেকে ডিফারেন্ট ফিল করবে, যে আমার কাছে মনে হচ্ছে নোট নেওয়ার আগের মানুষ নোট নেওয়ার পরের মানুষের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। সে কখনো রিটার্ন ব্যাক করতে পারবে না, এটা আমি পার্সোনালি বিলিভ করি। সে যদি এই মজাটা পেয়ে যায়, এই প্রোডাক্টিভ জার্নিটা ধরতে পারে, এটা হচ্ছে যে কি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর কি। আর সেকেন্ড কথাটা আমি বলবো, সজীব হচ্ছে যে কি শুরু করছে, তো সবাই ওকে সাপোর্ট করবেন। ওর চ্যানেল, ফেসবুক পেজ এগুলো অবশ্যই লাইক দিবেন, আমারটাতে দিলে দিলে না দিলে নাই, বাট না, ওটা অবশ্যই সবাই দেবে। দিবেন। এটা হচ্ছে যে কি সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর আমি হচ্ছে একটা কথাই বলি, যে এখন নয়েজ অনেক বেশি, সিগন্যাল খুবই কম। বাংলাদেশে ফেসবুকে ঢুকলেই প্রচুর নেগেটিভ জিনিসপাতি, পজিটিভ জিনিসপাতি কম। সো সজীব একটা পজিটিভ জিনিস করছে, আমি এটা অ্যাপ্রিসিয়েট করি। আর আমি সবসময় বলবো এগিয়ে যা। কেউ যদি শুরু করতে চাই তাকেও আমি বলবো এগিয়ে যা, আমি আছি। আই উইল অলওয়েজ সাপোর্ট ইউ। ঠিক আছে, এবং এটা হচ্ছে মেইন কথা। তো হচ্ছে বলতে যে এই ইন্সপিরেশনটা এই যে শুভঙ্করের কাছ থেকে যে পেলাম, এটা এটা দরকার ছিল। সো ডেফিনেটলি ডু সাবস্ক্রাইব হিম টু। সো ওকে, তো আমরা হয়তো এখানেই শেষ করব। আমরা আরো নতুন নতুন টপিক নিয়ে আসব। এবং নেক্সট পর্বে একটা চমক আছে। সেই উনি একজন একজন সিনিয়র, এবং ডেফিনেটলি তার সাথেও শুভঙ্করের কথা হয়েছে। তো আমরা টপিকটা এবং নেক্সট উইকে চলে আসবে জিনিসটা। সো স্টে টিউনড। বাই। থ্যাংক ইউ। বাই।